আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বিষয় হচ্ছে গণিত। শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করছি। সাধারণ জ্ঞানের 400 নম্বরের 4টা ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। এবারে শুরু হলো আমাদের গণিত অংশের আয়োজন। সাধারণ জ্ঞানের সাম্প্রতিক আরও 2টো ভিডিও আমি আপলোড করে দিব দু একদিনের মধ্যেই, যেহেতু পরীক্ষা একদম সামনে। তো আমরা আজকে গণিতের 100 অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 100 অঙ্ক সলিউশন করে দেওয়া কিন্তু খুবই টাফ এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমি আপনাদের জন্য এই কষ্টগুলো করছি। আপনারা এই 400 অঙ্ক যদি গণিতের করতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই এখান থেকে বেশ কিছু অঙ্ক আপনারা কমন পেয়ে যাবেন। কতগুলো পাবেন সেটা আমি বলতে পারছি না, তবে 10টা তো কমপক্ষে পাবেনই, এটা আমি শিওর হয়ে বলতে পারি। তো এই 400 অঙ্ক আপনি যদি ধারাবাহিকভাবে বসে প্র্যাকটিস করতে পারেন এবং সমগোত্রীয় আরও 2-1টা করে অঙ্ক প্র্যাকটিস করেন, তাহলে নিশ্চিতভাবেই আমি ধরে নেব যে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করবেন। তো মনে রাখেন, 400 অঙ্ক কিন্তু কম না, 400 অঙ্ক কিন্তু অনেক। ঠিক আছে, তো আমি শুরু করছি ভিডিওটা। আর ভিডিওর যে কোনো একটা জায়গায় আমি বলে দিব যে আপনারা যদি আমার কাছে শিট পেতে চান, পাশাপাশি মডেল টেস্ট দিতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। ঠিক আছে, আমি পরবর্তী সময়ে বলবো। তো আজকে আমি কন্টিনিউ করছি। শুরুতেই দেখেন 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে কি এখানে যে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? 3000 টাকা, 3500 টাকা, 3750 টাকা, নাকি 4000 টাকা? তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই, একেবারে ডিটেইলস যদি করতে চাই, তাহলে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লেগে যাবে। যেমন আমাদের ধরতে হবে ধরি ক্রয় মূল্য X টাকা বা ধরি ক্রয় মূল্য 100 টাকা। এভাবে ধরে যদি করতে চাই, তাহলে কমপক্ষে 2 মিনিট ঊর্ধ্বে 5 মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে কারো। কিন্তু এত সময় তো আর এমসিকিউ পরীক্ষায় আমরা পাবো না। এই জন্য আমাদের করতে হবে কি, অঙ্কগুলো একেবারে সুপার শর্টকাট মেথড আমাদের প্রয়োগ করতে হবে। ওকে, আমি আপনাদের করিয়েছি। যারা আপনারা পেইড ব্যাচের শিক্ষার্থী, তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের অঙ্ক আমি অনেকবার করিয়েছি আপনাদের। তো যারা নতুন, তারা একটু দেখেন খুব মনোযোগ দিয়ে। বলা হচ্ছে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা যদি বেশি হতো, তাহলে 5% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য সমান আমরা 100% ধরে নিতে পারি। ঠিক আছে, এটা আমরা অলওয়েজ করবো এই কাজটা। তো এখন এই যে 450 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে 10% ক্ষতি তো পুষিয়ে যেতই, পাশাপাশি আরও 5% লাভ হতো। তার মানে এই 10% আর 5%, এই 15%-এর মূল্য হচ্ছে আমাদের কিন্তু এই 450 টাকা। দেখেন একটু ভালো করে অঙ্কটা পড়ে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে 10% যদি 15% যদি 450 টাকা হয়, তাহলে 1% কত? ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের সাহায্যে আপনি করতে পারবেন। তাহলে 1% মানে কমে যাওয়া মানে ভাগ হওয়া। তাহলে 450 ভাগ হচ্ছে 15। তাহলে এবার 100% মানে কত? যেহেতু 100% মানে ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি, তাহলে উপরে 450 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 15। তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 450কে 15 দিয়ে কাটলে 3 15 45, তাহলে 30 হচ্ছে। আর 30 আর 100 গুণ করলে কত হবে বলেন তো দেখি? 3000। তার মানে বইটার ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। নিঃসন্দেহে এই প্রসেসটাই হচ্ছে এর বেস্ট প্রসেস এমসিকিউ টাইপের অঙ্কগুলো, মানে পরীক্ষাগুলোতে হচ্ছে করার জন্য। এর চেয়ে সুপার শর্টকাট আর কিন্তু হবে না। তো এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার অঙ্কের জ্ঞান মোটামুটি ভালো আছে। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে দেখেন কিভাবে হবে। তাহলে এখানে একটু জায়গা রয়েছে, আমি এই জায়গাতে আপনাদের অঙ্কটা করার চেষ্টা করছি। তো একটা গাড়ির চাকা, তো ধরলাম আমাদের এটা হচ্ছে একটা গাড়ির চাকা। ঠিক আছে, আনুমানিক এটা একটা গাড়ির চাকা। গাড়ির চাকা তো গোল হয়, তার মানে গোল মানে কি? একটা বৃত্ত। তো মনে রাখবেন, একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কোণ কিভাবে উৎপন্ন হয়? আমি যদি বলি যে এটা একটা কি কোণ, আপনারা বলবেন যে এটা একটা এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ। যদি আমি এটার এই দিকে একটা টান দিয়ে এটাকে সংযুক্ত করে দিই, তাহলে এটাও একটা 90 ডিগ্রি কোণ হচ্ছে। যদি এই দিকে একটা টান দিয়ে এটাকে আমি সংযুক্ত করে দিই, তাহলে এটাও একটা 90 ডিগ্রি কোণ হচ্ছে। যদি এটা সংযুক্ত করে দিই, তাহলে এটাও 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে কয়টা 90 ডিগ্রি হলো এখানে? 4টা। তাহলে 4 নং 36। তাহলে দেখেন এখানে একটা বৃত্ত হয়ে গিয়েছে। তার মানে 360 ডিগ্রি কোণ হচ্ছে একটা বৃত্ত, মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে একটা বৃত্ত ধরেন যে
যদি এখান থেকে শুরু হয়, যদি এই দিকে এসে এখানে হচ্ছে আবার লেগে যায়, তাহলে এটা একটা সার্কেল হচ্ছে এবং একটা চাকা যদি একবার ঘুরে তাহলে 360 ডিগ্রি উৎপন্ন করে। এই বেসিকটা শুরুতে আপনাদের বুঝতে হবে। এরপরে বলা হচ্ছে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তাহলে সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। আচ্ছা বলেন তো 1 মিনিটে 90 বার ঘোরা মানে কি 60 সেকেন্ডে 90 বার ঘোরা না? তার মানে আমি বলতে পারি 60 সেকেন্ডে ঘুরে কতবার? 90 বার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কয়বার? 1 সেকেন্ডে ঘুরবে দেখেন উপরে 90, তার নিচে হচ্ছে কত? 60। আমরা এভাবে বলতে পারি। তার মানে 1 সেকেন্ডে কতটুকু ঘুরে সেটা পাওয়া যাবে। কিন্তু এখানে বের করতে বলেছে কি? বের করতে বলেছে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তার মানে 90 ডিগ্রি যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি ঐকিক নিয়মে। তাহলে 1 সেকেন্ডে ঘুরে উপরে 90, তার নিচে কত? 60। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 3 ত্রিখা 9। তাহলে 3কে 2 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে 3/2 যেহেতু হয়েছে, তাহলে 1.5। তার মানে 1.5 বার ঘুরবে এত ডিগ্রি। সরি, এটা কত ডিগ্রি ঘুরবে মানে কতবার ঘুরবে, এখানে বার যেহেতু বলা আছে, তাহলে 60 সেকেন্ডে 90 বার, তাহলে এটা এতবার। দেখেন এখানে ভালো করে একটু খেয়াল করেন যে 1 মিনিটে 90 বার মানে কি? মানে হচ্ছে 60 সেকেন্ডে 90 বার। এটা ডিগ্রি না, কিন্তু এখানে বার লেখা ছিল। তাহলে এতবার। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে 1 সেকেন্ডে কতবার ঘুরবে। আমি হয়তো প্রথমে ভুলে ডিগ্রি বলে ফেলেছি। তাহলে এতবার ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে 1.5 বার ঘুরবে। তাহলে 1.5 বার ঘোরা মানে কি? একবার পুরোটা ঘুরবে আর একবার অর্ধেকটা ঘুরবে। তার মানে অর্ধেকটা মানে কি? এখান থেকে এই পর্যন্ত। তাহলে অর্ধেকটা মানে কিন্তু 180 ডিগ্রি বা 1 সরল কোণ। তাহলে একবার 360 ডিগ্রি আর বাকি অর্ধেকটার জন্য 180 ডিগ্রি। তাহলে 0 8 6 14, 4 হাতে কত? 1, 3 আর 4 আর 5, তার মানে 540 ডিগ্রি ঘুরবে আমাদের চাকাটি 1 সেকেন্ডে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 36 সংখ্যাটির মোট কতগুলো কি রয়েছে বলেন তো দেখি? ভাজক রয়েছে বা ভাজক আছে। নিশ্চয়ই আপনারা ভাজক চেনেন, যে ভাজক জিনিসটা কি, মানে যে ভাগ করে তাকে বলা হয় ভাজক। তো এই অঙ্কটা আমরা এখানেই করে দিতে পারবো যেহেতু জায়গা রয়েছে। তাহলে বলা হচ্ছে 36 একটা সংখ্যা, এর কতগুলো ভাজক আছে। তো আমরা যদি একটু বের করি যে 36-এর কতগুলো ভাজক আছে, তার মানে 36কে কি কি দ্বারা ভাগ করা যায় সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো 36কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায় 18 দুগুণ 36, 3 দ্বারা যায় 3 12 36, 4 দ্বারা যায় 4 9 36, 6 দ্বারা যায় 6 6 36, এরপরে 9 দ্বারা যায় 4 9 36, 12 দ্বারা যায় 3 12 36, তারপরে 18 দ্বারা যায় 18 দুগুণ 36, এরপর 36কে 36 দ্বারা যায়, তাহলে 36 একে 36। তার মানে এই 1 এবং এই 36 এই দুটো তো প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আমি বলি 5কে কি কি দ্বারা যায়, তাহলে 1 দ্বারা যায় 5 দ্বারা যায়, এই দুটো তো কমন, তাই না? এই দুটোও নিতে হবে, কেননা যেহেতু বলেছে মোট কতগুলো ভাজক আছে, তার মানে সবগুলোকে হিসাব করতে হবে। তাহলে ভাজক আছে কয়টা বলেন তো দেখি? ভাজক আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে মোট ভাজক আছে কয়টি? 9টি। তার মানে সি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এখন এই সংখ্যাটা যদি বড় হয়, যদি বলা হয় যে 512 এর কতগুলো ভাজক আছে, তাহলে তো বের করা একটু কষ্টসাধ্য আপনাদের পক্ষে, তাই না? আবার যদি বলা হয় 1044-এর কতগুলো ভাজক রয়েছে, তাহলেও বের করা সমস্যা। তো এর জন্য নিশ্চয়ই একটা নিয়ম রয়েছে। এবার আমরা সেই নিয়মটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা প্রথমে আপনারা করবেন কি? 36কে আপনারা লসাগু করবেন। 18 দুগুণ 36, 2 দিয়ে গেলে 9 দুগুণ 18, 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে 2 এর উপরে স্কোয়ার ইন্টু 3 এর উপরে স্কোয়ার, এটা হচ্ছে। এখন আপনারা শর্টকাটে অ্যান্সার বের করার জন্য করবেন কি? এই যে 2 পেয়েছি আমরা, এই যে স্কোয়ার পেয়েছি, এটার সাথে আপনারা মনে মনে 1 যোগ করবেন, তাহলে কত হবে? 3। আর এই যে 2 আছে এখানে, এর সাথে মনে মনে আপনারা 1 যোগ করবেন, তার মানে পাওয়ারের সাথে মনে মনে 1 যোগ। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, আর এই 2 এর সাথে 1 যোগ করলে 3। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়? 9। তার মানে 9টি ভাজক রয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন একইভাবে যদি আমি বলি 72 সংখ্যাটার কতগুলো ভাজক আছে, এই লিস্টে কিন্তু সেই অঙ্কটাও আমি রেখেছি। তাহলে 72 সংখ্যাটির কতগুলো ভাজক আছে যদি আপনাদের বলি, তাহলে 72কে আপনারা ভাগ করবেন 36 দুগুণ 72, 2 18 দুগুণ 36, 2 9 দুগুণ 18, 3 3 3 9। তাহলে 2 এর উপর কিউব, যেহেতু 2 হচ্ছে 3টা আছে, 3 এর উপরে স্কোয়ার 2টা আছে। তাহলে আপনারা করবেন কি এবার? তাহলে 3 এর সাথে 1 যোগ মনে মনে, তাহলে 3 আর 4 হলো এটা, আর 2 এর সাথে 1 যোগ মনে মনে, তাহলে 2 এর 3 হলো এটা। এই 3 আর 4 যদি আপনারা গুণ করেন, তাহলে 3 4 12টি। তার মানে 72 সংখ্যাটির ভাজক আছে কয়টি? 12টি। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। তো পরে দেখেন, আমি এটা মুছে দিই একটু। পরে দেখেন
4 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে আপনাদের, একটু মনোযোগ দেন আপনারা। 4 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা বলেন তো দেখি, অমূলদ সংখ্যা কি জিনিস বা ইরেশিওনাল নাম্বার কি জিনিস? আপনাদের নিশ্চয়ই এতটুকু মনে আছে যে যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা হচ্ছে যায় না, সেটাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। তার মানে যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটাকে বলা হয় কি সংখ্যা? অমূলদ সংখ্যা। মানে স্বাভাবিক একটা ভগ্নাংশ, সেইভাবে যাবে না। আবার যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেটাও হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আবার যদি বলি আরও একটা সংজ্ঞা আছে, মোট 3টা সংজ্ঞা অমূলদ সংখ্যার, যে সংখ্যার দশমিকের পরে মানগুলো শেষ হয় না, চলতেই থাকে, সেটাও একটা অমূলদ সংখ্যা। তার মানে আমি 3টা মানে হচ্ছে সংজ্ঞাই বলে দিলাম। তাহলে বলেন তো দেখি, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? নিশ্চয়ই মূলদ, কেননা এর দশমিকের পরে মান তো শেষ হয়েছে, আর তো নেই, তাহলে এটা তো চলতেই থাকবে এমন তো বলা নেই, তাই না? তাহলে এটা মূলদ। এবার আসেন এইটা দেখি আমরা মূলদ না অমূলদ। আমরা এই যে এটা দেখতে পাচ্ছি ডি নম্বরটা, এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা কিন্তু অমূলদ নয়। তাহলে কেন এই সংখ্যাটা মূলদ, কেন অমূলদ হচ্ছে না, এর কারণ কি? এই দেখেন উপরে 5 আছে আর নিচে √25, তো √25 মানে 5, 5কে 5 দিয়ে কাটাকাটি করলে 1, তাহলে 1 তো আর অমূলদ হতে পারে না, 1 হচ্ছে মূলদ। এটাও হবে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, বাদ। এরপর দেখেন এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তাহলে এই 2 এর উপরে কিউব আর এই 27 মানে 3 এর উপরে কিউব, ঠিক আছে? তাহলে যদি আমরা এই 2 আর 3 একসাথে লিখে মানে এভাবে লিখে কিউব দেই, তাহলে এইটা আর এটা কাটা যাবে, কাটা গিয়ে শুধু 2/3 এটা থাকবে কিন্তু। তাহলে 2/3ও একটা মূলদ সংখ্যা, তাহলে নিঃসন্দেহে এটাও হবে না। হবে কোনটা? এটা। দেখেন এটাকে কিন্তু 2 এর উপর কিউব করা যাচ্ছে, কিন্তু একইভাবে এটাকে কিন্তু হচ্ছে কিউব করা যাচ্ছে না, এটা আবার 4 এর উপরে স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, তো এই কারণে এটা কাটাকাটি যায় না এবং এখানে বর্গমূল চিহ্ন রয়েছে এবং এই জন্য এটাই হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো অমূলদ সম্পর্কে ধারণা নিতে গেলে আরও বিস্তারিত আপনাদেরকে শিখতে হবে। তো আমি 3টা কথা বললাম, যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেটা কি? সেটাও মূলদ। যে সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেটাও মূলদ। আর যে সংখ্যার মান দশমিকের পরে শেষ হয় না, চলতেই থাকে, সেটাকে বলে অমূলদ। এই 3টা কথা যদি মনে রাখেন তাহলে জিনিসটা কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, এবার আমরা মুছে দিয়ে পরেরটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 5 নম্বরটাতে বলা হচ্ছে 3, 10, 9, 8, 27, 6, 81, 4, 243, তারপরে হোয়াট। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 2, 4, 15 এবং 12। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো ধারা রয়েছে। আপনারা যারা একেবারেই নতুন এই ধরনের অঙ্ক করেননি আগে, তারা কিন্তু বুঝতে পারবেন না যে এখানে দুটো ধারা রয়েছে। কীরকম ভাবে? দেখেন 3-এর পর 10, 10-এর পর আবার 9, 9-এর পর আবার 8, 8-এর পর আবার 27, এভাবে এলোমেলো সংখ্যা দেওয়া থাকলে আপনারা বুঝবেন যে এখানে দুটো ধারা বিদ্যমান রয়েছে। দেখেন 3, 3-এর পরে 9, 9-এর পরে 27, 27-এর পরে 81, 81-এর পরে 243। তাহলে জিনিসটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? 3 তিরিখা 9, 3 নং 27, 3 27 81, 3 81 243। অপোজিটভাবে এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? 10-এর পরে 8, 2 কমেছে, 8-এর পরে 6, 2 কমেছে, 6-এর পরে 4, 2 কমেছে, 4-এর পরে এই সংখ্যাটা কত হবে বলেন তো দেখি? হোয়াট চিহ্নর জায়গায় এই সংখ্যাটা হবে 2। আর আমরা যদি 243-এর পরের সংখ্যাটা খুঁজতে যাই তাহলে কিন্তু তার স্থান হচ্ছে এখানে, অর্থাৎ 243-কে 3 দিয়ে গুণ করলে যত হবে সেটা তত হবে। কিন্তু আমাদের এই সংখ্যাটা জানতে যাচ্ছে, তাই আমরা নিঃসন্দেহে উত্তর বলতে পারি, উত্তর হচ্ছে এ নম্বরটা রাইট। আমরা এবারে 5 নম্বরটা মুছে দিয়ে 6 নম্বর অঙ্কটা একটু দেখতে পাচ্ছি। তো দেখেন 3.4, 3, 9, 19, 3 ডট 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 অনুক্রমের পরের সংখ্যাটি কত? তো এখানে সম্ভবত অঙ্কটাতে ভুল রয়েছে, কেননা 3.4 দেয়া রয়েছে, আবার 3, 9, 19 আবার 3, এগুলো কিন্তু কিছুটা প্রবলেম মনে হচ্ছে। তো এই অঙ্কটা কিন্তু ভুল রয়েছে, আমি নিশ্চিত যে এই অঙ্কটা ভুল রয়েছে। ঠিক আছে, তো এরকম ভুল অঙ্ক যদি থাকে তাহলে আপনারা কখনোই দাগাবেন না, তার মানে 6 নম্বর অঙ্কটা আমি দাগালাম না। ওকে, এরপর আপনারা সাথে চলে যান। বলা হচ্ছে 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা কত? 12.728, 12.782, 12.872 এবং কোনোটিই নয় দেওয়া রয়েছে। ওকে, তো আমরা একটু এই অঙ্কটা করার চেষ্টা করব, যেহেতু জায়গা বেশি দরকার, তো আমি চলে যাচ্ছি আরেক জায়গায়। ওকে, আমি অঙ্কটাকে এখানে নিয়ে আসলাম। তো দেখেন বিষয়টা কি হবে আমাদের এখানে। আমাদের প্রথমে 18 মিটার লম্বা একটা মই একটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে
এটা চিত্রটা অঙ্কন করে আমাদের একটু দেখাতে হবে যে বিষয়টা কিভাবে আমরা করব। তো ধরেন একটা মই যখন দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়, তো ধরলাম এটা একটা দেয়াল, ঠিক আছে। আমার একটু বাঁকা হয়ে যাচ্ছে অঙ্কন করতে। তো ধরেন এটা একটা দেয়াল, এটা পুরো একটা দেয়াল। এটা এই দেয়ালের সাথে আমাদের কি আছে, একটা মই ঠেস দিয়ে রাখা আছে। তো তাহলে একটা মই যদি আমরা ঠেস দিয়ে রাখি, তাহলে ধরেন এটা একটা মইটা কিন্তু দেয়ালের সাথে এইভাবে আমরা রেখেছি। নিশ্চিত আপনারা বুঝতে পারতেছেন, এটা মই আমরা রাখলাম দেয়ালের সাথে ঠেস দিয়ে। তো এখন কি বলেছে, 18 মিটার লম্বা মইটা, তাহলে এটার দৈর্ঘ্য কত, 18 মিটার আমরা বলতেই পারি। এবার বলা হচ্ছে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই ভূমির সাথে এই যে কোণটা উৎপন্ন করে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। সরি, তো ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো 45 ডিগ্রি কোণ যখন ভূমির সাথে উৎপন্ন করলো, এবার বলা হচ্ছে দেয়ালটির উচ্চতা কত। তার মানে আমাদের এই যে দেয়ালটা, এটার উচ্চতাকে আমরা ধরে নিলাম এইচ, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কোন কোন তথ্য আমরা পেলাম আর কোনটা শুধু পেলাম না? আমরা কিন্তু পেলাম না হচ্ছে ভূমিতে এখানে কোনো মান পেলাম না। আমরা একটা কোণ পেয়েছি এবং এটা অতিভুজ পেয়েছি এবং এটা লম্ব পেয়েছি। তাহলে কি কি পেয়েছি আমরা পেয়েছি একটা লম্ব এবং অতিভুজ, কিন্তু কোনো ভূমি আমরা পাইনি। তাহলে এই যে লম্ব আর অতিভুজ পেলাম, তাহলে লম্ব অতিভুজ এটা কিসের সূত্র? নিশ্চয়ই আপনাদের মনে আছে, লম্ব আর অতিভুজ হচ্ছে আমাদের সাইনের সূত্র, নাকি আবার আপনাদের মনে হচ্ছে যে ট্যানের সূত্র? ট্যান মানে কিন্তু লম্ব আর ভূমি, সাইন মানে কি তাহলে? লম্ব ভাগ অতিভুজ। তো নিশ্চয়ই মনে আছে, তাহলে এখানে সাইনের সূত্র হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি লম্ব ভাগ অতিভুজ। তো খেয়াল করেন, এই অঙ্ক সম্পর্কে একটু ধারণা পূর্বে না থাকলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না, এই জন্য পুরো ধারণা কিন্তু একটু নিতে হবে আপনাদেরকে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু উপরে লম্ব, তার নিচে কি অতিভুজ, আমরা বসালাম, ইকুয়াল চিহ্ন দিলাম। বলে তো দেখি সাইন এখানে কত ডিগ্রি আছে? সাইন আছে আমাদের 45 ডিগ্রি। থিটার জায়গায় আমরা ডিগ্রি বসাই দিলাম। লম্ব কত? লম্ব হচ্ছে এইচ, বসালাম এইচ। অতিভুজ কত? 18 বা 18, বসালাম 18। এবারে সাইন যে 45 ডিগ্রি আছে, এর মান কত? এটা কিন্তু আপনাদের সেই ক্লাস 9 10 আপনারা শিখেছেন একটা চার্ট থেকে সাইন 45 ডিগ্রির মান, আমি যদি ভুল না করে থাকি 1/√2। তাহলে 1/√2 ইকুয়াল এইচ, তার নিচে হচ্ছে 18। তাহলে আমাদের কি হবে, √2 আর এইচ গুণ হবে আর গুণ বা বজ্রগুণ। তাহলে আমরা বলতে পারি 2 এর উপরে রুট ইন্টু এইচ ইকুয়াল টু 18 একে কত? 18। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু উপরে 18, তার নিচে কি? তার নিচে √2। এখন 18কে আমরা √2 দ্বারা যদি ভাগ করি, তাহলে ফলাফল আমাদের কি হচ্ছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু কিছুটা জটিল হয়ে যাবে আপনাদের জন্য, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না পরীক্ষার হলে। তো এই কারণে আপনারা একটু ট্রিক্স এখানে খাটাতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে যে এই 18কে আমরা লিখতে পারি 2 × 9, তার নিচে রয়েছে √2। এখন এই যে উপরে 2 রয়েছে, এই 2কে আমরা লিখতে পারি √2 × √2 ইন্টু হচ্ছে 9, আর নিচে কত? নিচে হচ্ছে √2। কারণ একটা 2 মানে দুইটা √2 আমরা লিখতে পারি। কারণ কি? কারণ হচ্ছে √2 এর উপর হোল স্কোয়ার হলে স্কোয়ার রুট কাটা গিয়ে 2 থাকে। আমরা এটা কৌশলে করে নিই, এটা কেটে দিয়ে দিলাম। তাহলে 9√2 থাকলো। তাহলে কত থাকলো এখানে? ইকুয়াল টু 9√2। এখন 9√2 আবার গুণ করতে হবে, তাহলে 9 × √2 মান হচ্ছে 1.4142। এটা দিয়ে যদি আমরা গুণ করি, নর্মাল গুণ যদি আমরা করি, তাহলে 12.728 আসবে। এটাই হবে আমাদের উত্তর। তো দেখেন, এই অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা থাকবে। পরীক্ষা আসলে সহজ কঠিন মিলায় তো পরীক্ষা, তাই না? একেবারে সব সহজ দিলে তো আর হলো না। কিছু অঙ্ক কঠিন থাকবে, কিছু অঙ্ক সহজ থাকবে, তবে অধিকাংশই সহজ থাকবে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, বাদ দেয়া সংখ্যাটি কত? তো আমরা একটু করতে চাই এই অঙ্কটা একটু ভালোভাবে। তো দেখেন, এখানে আমি এই অঙ্কটা আপনাদের সলিউশন করে দিচ্ছি। তাহলে গড় কি জিনিস? গড় মানে হচ্ছে কিন্তু উপরে রাশির সমষ্টি, নিচে হচ্ছে রাশির সংখ্যা। তাহলে যেহেতু বলা হচ্ছে 6টা সংখ্যার গড় হচ্ছে 8.5, তাহলে এই 6টা সংখ্যার সমষ্টি কি হবে বলেন তো দেখি? সমষ্টি হবে এই 8.5 দিয়ে 6কে গুণ করলে। তাহলে 6 8 48, 48 আর 0.5 দিয়ে 6কে গুণ করলে 3। তাহলে 48 আর 3 49, 50, 51। তাহলে এদের সমষ্টি কত? সমষ্টি কিন্তু 51। আমি আবার গুণ করছি, 6 8 48, 8 3 49, 50, 51। তাহলে 51 হচ্ছে সমষ্টি। এবার বলা হচ্ছে একটি সংখ্যা বাদ দিলে, বাদ দেওয়া মানে কি? 6টা সংখ্যা ছিল, একটা সংখ্যা বাদ দিলাম, তাহলে 5টা সংখ্যার গড় বলা হচ্ছে কত? 7.2। তাহলে গড় হচ্ছে 7.2। তাহলে এদের সমষ্টি কত আমি যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি? তাহলে
7 দিয়ে 5কে গুণ 5 7 35 আর 2 দিয়ে 5কে গুণ করলে 5 2 10, তাহলে 35 আর 1 কত 36, মুখে মুখে গুণ করে ফেললাম। 7.2কে 5 দিয়ে গুণ। আপনি যদি এভাবে না পারেন তাহলে লিখে লিখে করবেন। আচ্ছা বলেন তো দেখি এবারে, তাহলে 6টা সংখ্যার সমষ্টি 51 আর 5টা সংখ্যার সমষ্টি 36, তাহলে বাদ দেওয়া সংখ্যাটা কত? তাহলে 51 থেকে যদি আমি 36 বাদ দিতে পারি তাহলে 5 6 11, 5 3 আর 1 4, তাহলে 1, তাহলে 15, বাদ দেওয়া সংখ্যাটা ছিল 15, তার মানে খ নম্বর অপশনটা রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 30-এর 30% সমান কত, মানে 30-এর 30% কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে দেখেন 30-এর 30% খুবই সহজ অঙ্ক, তাহলে আমরা লিখব 30-এর 30%। আচ্ছা 30-এর 30%, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 30-এর উপরে 30, তার নিচে 100, আমরা তো জানি পার্সেন্ট মানে ভাগ 100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা দিলাম, তাহলে 3 3 কত হলো 9, তাহলে 30-এর 30% মানে কত 9, তার মানে এখানে কোনোটিই 9 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা 10-এ চলে যাব। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 39 হয় তাহলে সংখ্যা 3টির গুণফল কত? 2284, 2184, 2814 নাকি কোনোটিই নয়? আমরা এখানে একটু অঙ্কটা করতে চাই। দেখেন সহজ অঙ্ক এটা। তো 3টি ক্রমিক সংখ্যা, আচ্ছা ক্রমিক সংখ্যা কীরকম? একটা যদি x হয়, আরেকটা হবে x+1, আরেকটা হবে x+2। এটার সংখ্যা 3টা ক্রমিক। ক্রমিক মানে কিন্তু একটার পর একটা, একের পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 এরকম। তাহলে ওই 3টা সংখ্যার যোগফল যদি 39 হয় তাহলে সংখ্যা 3টির গুণফল কত জানতে চাচ্ছে। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে সংখ্যা লিখি 1 2 3 4, তাহলে 1 2 3 এর যোগফল তো 39 হবে না, একটু বেশি করে লিখি, তাহলে 10 থেকে 10 11 আর 12 যোগ করলে কত হয়? 3 10 30, 3 33, আর একটু বেশি হবে, তাহলে 13 14 15 16 পর্যন্ত লিখলাম। তাহলে এইখানকার মধ্যে কোন 3টা সংখ্যা যোগ করলে 39 হয়? তাহলে 12 13 আর 14 যদি যোগ করি 4 3 7 2 9, হ্যাঁ রাইট, এই 3টা সংখ্যা যোগ করলে কি হয়? 39 হয়। আমরা একটু ম্যানুয়ালি উত্তরটা বের করি আগে, তারপরে আমরা শর্টকাটটা শেখাবো। তাহলে কি হবে? 12 13 আর 14 যোগ করলে কত হয়? যোগ করলে 39 হয়, কেননা 4 3 7 আর 2 9 আর 1 1 2 আর 1 3, তাহলে 39 হয়ে গেল। এবার বলছে সংখ্যা 3টির গুণফল কত? তাহলে 12 13 আর 14 যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো আপনারা বুঝতেই পারতেছেন, তাহলে 12 আর 13 গুণ করলে কত হয়? তাহলে 3 12 36, এক ঘর কাটা, 12 1 12, তাহলে 6 3 2 5 1 156, 156কে আবার কত দিয়ে গুণ করব? 14 দিয়ে, তাহলে গুণ হচ্ছে 14, তাহলে 4 6 24 4, হাতে কত? হাতে হচ্ছে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 4 1 4 আর 2 6, এক ঘর ক্রস, 156কে 156, তাহলে কত হচ্ছে? 4 6 2 8 5 6 11 1, হাতে কত? 1 1 আর 1 2, তাহলে 2184, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2184, তার মানে বি নম্বর অপশনটা রাইট। ঠিক আছে, তো এখন একটু মানে শর্টকাটে আমরা একটু অঙ্কটা করতে চাই। তো শর্টকাট মেথডে আপনারা কিভাবে করবেন? যদি 3টা ক্রমিক সংখ্যা হয় এবং তার যোগফল যদি 39 হয় তাহলে সংখ্যা 3টা অনায়াসে আপনারা বের করে ফেলতে পারবেন। সেটা কি? এই 39কে 3 দ্বারা ভাগ করলে, যেহেতু 3টি সংখ্যা 3 দ্বারা ভাগ করলে কত হয়? 13, 3 13 39, তাহলে একটা সংখ্যা 13, 13র আগেরটা হচ্ছে 12, 13র পরেরটা হচ্ছে 14, এইভাবে আপনারা মুখে মুখে বের করে ফেলতে পারবেন। তাহলে কিভাবে হবে? এটাকে 3 দ্বারা ভাগ করলে যা হবে তার আগেরটা এবং তার পরেরটা নেবেন, তাহলে দেখেন যোগ করে 39 হচ্ছে, আর 3টা গুণ করে দিবেন, সাথে সাথেই হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন 6 7 আর 8 যোগ করলে কত হয়? 8 7 15, 15 আর 6 কত বলেন তো দেখি? 21। তাহলে আমি যদি বলি 3টা ক্রমিক সংখ্যার যোগফল 21, এদের গুণফল কত? তাহলে 3টা যেহেতু সংখ্যা, তাহলে 21কে 3 দ্বারা ভাগ, তাহলে মাঝখানের সংখ্যাটা 7, তার চেয়ে 1 কম 6, তার চেয়ে 1 বেশি 8, তাহলে দেখেন নিঃসন্দেহে আপনারা এবার বুঝতে পেরেছেন যে কিভাবে সিস্টেমটা হচ্ছে। এবার আমরা 11তে চলে যাচ্ছি। 11 নম্বর অঙ্ক খুবই সহজ, তবে ঐকিক নিয়মের যে হচ্ছে বেসিকটা আছে সেটা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন না। তাহলে শর্টকাট মেথড আমি আপনাদেরকে জানাই দিই, যে বলা হচ্ছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? ওই সময় লাগবে 5 মিনিট। নিঃসন্দেহে এই ধরনের অঙ্ক আপনারা করতে পারেন। তো আপনারা বেসিক শিখতে চাবেন সেটাই স্বাভাবিক, কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তারপরেও আমি এই অঙ্কটার বেসিকটা আপনাদের একটু শেখাই দিচ্ছি। আসলে সব কিছু তো আসলে মানে এরকম লং ভিডিওতে শেখানো সম্ভব হয় না, তারপরেও আমি একটু শেখাই দিচ্ছি। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? তো আমরা ডিটেলস করে দিচ্ছি, একটু মনোযোগ দেন এখানে। তাহলে কি বের করতে বলেছে সেটা কিন্তু প্রথমে আমাদেরকে টার্গেট করতে হবে। বলেন তো কি বের করতে বলেছে? কত মিনিট সময় লাগবে, মানে মিনিট বের করতে বলেছে।
তাহলে প্রথম লাইনে মিনিটটা দেখবেন কোথায় আছে, মিনিটটা ডান দিকে আছে, তার মানে আর লাইনটা চেঞ্জ করার দরকার নাই। আপনারা লিখবেন যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে কত মিনিটে? 5 মিনিটে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটা প্রথম লাইনটা লিখবেন। লেখার পরে তাহলে আমরা কি করব, আমরা এটাকে একে কনভার্ট করব ঐকিক নিয়মের সাহায্যে, যেমনটা আমরা করে থাকি যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে। তাহলে বলেন তো দেখি যে একটা বিড়াল কয়টা ইঁদুর ধরবে? নিশ্চয়ই কম ধরবে। তো ঐকিক নিয়মের সাহায্যে কম মানে হচ্ছে ভাগ আর বেশি মানে হচ্ছে কিন্তু গুণ। এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, আমি একটু অন্য কালার ব্যবহার করছি। কম মানে ভাগ আর বেশি মানে হচ্ছে গুণ, ঐকিক নিয়মের এটা নিয়ম। ঠিক আছে, তো খেয়াল করেন 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে। তাহলে আমরা যখন যার নিচে 1 বসাবো সেটা এখানে এসে প্রভাব ফেলবে। তাহলে আমরা বলতেছি 5টি বিড়াল 5 মিনিটে। তাহলে একটি বিড়াল কয় মিনিটে? দেখেন একটু আগে আমি কিন্তু বলেছি কম, কম না বেশি সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, আমার মুখের কথায় না, জাস্ট আপনারা বোঝার চেষ্টা করেন। তাহলে 5টি বিড়াল ইঁদুর ধরে 5 মিনিটে। তাহলে একটা বিড়াল ওই ইঁদুর ধরবে কয় মিনিটে? নিশ্চয়ই সময় বেশি লাগবে, তার মানে বেশি মানে গুণ। তাহলে 5 গুণন 5, দেখেন বেশি মানেই গুণ। এবার 5টি ইঁদুর ধরে 5 মিনিটে, তাহলে একটা ইঁদুর ধরবে কয় মিনিটে? নিশ্চয়ই কম সময় লাগবে, তার মানে 5টা ইঁদুর ধরতে যে সময় লাগে একটা ইঁদুর ধরতে তো কম সময় লাগবে, তার মানে কম মানে হচ্ছে ভাগ। এই যে ভাগ হয়ে গেল। এবার এই লাইনটা মন থেকে আপনারা বাদ দিয়ে দেন। তাহলে কি একটি বিড়াল একটি ইঁদুর ধরে এত মিনিটে। এবার একটার জায়গায় যদি আমি 100টা বিড়াল দেই, তাহলে 100টা বিড়ালের ইঁদুর ধরতে নিশ্চয়ই কি লাগবে বলেন তো দেখি? একটা বিড়ালের যেহেতু এত সময় লাগে এত মিনিট, একটা বিড়ালের লাগে এত মিনিট, তাহলে 100টা বিড়ালের আরও কম সময় লাগবে, তাহলে কম মানে ভাগ, তার মানে 5 গুণন 5, ভাগ তো নিচে চলে যায়, তাহলে 5 গুণন 100, তার মানে এই 100টা নিচে চলে আসলো। এবার আমি যদি বলি যে 5টি ধরে মানে একটি ধরে এত মিনিটে, তাহলে 100টি ধরবে কত মিনিটে? এবার বেশি সময় লাগবে, একটা ধরতে যে সময় লাগে 100টা ধরতে তার চেয়ে বেশি সময় লাগবে, তার মানে গুণ উপরে 100, তাহলে 100 কাটা 5 কাটা, তাহলে কত মিনিট? 5 মিনিট। তো এইভাবে যদি আপনারা বুঝে বুঝে করতে পারেন তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তবে আমি আবারও বলি জিনিসটা কিন্তু কঠিন রয়েছে, খুব সহজ জিনিস নয়। তবে শর্টকাট মেথডে আপনারা মনে রাখবেন যে প্রথম লাইনে যে সময়টা দেওয়া থাকে সেই সময়টাই হচ্ছে উত্তর। 5টি এই 5ই হবে আপনাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে একটু আপনারা মনে রাখবেন। এবার আমরা পরেরটাতে চলে যাব। 12 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? খুবই সহজ একটা অঙ্ক এটা। তো আমরা এই অঙ্কটা একটু সলিউশন করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা এখানেই সলিউশন করে দিচ্ছি। তাহলে কি বলা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত, তাহলে আমরা মৌলিক সংখ্যা বের করি 10 থেকে। তাহলে 11, 13, 17, 19, এরপরে 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 60 পর্যন্ত এই কয়েকটা মৌলিক সংখ্যা রয়েছে। তো এখন আমরা দেখব যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়। একক স্থানীয় কোনটা? যদি আমি একটা সংখ্যা লিখি 5, 7, 2, 3, 8, এটা একক, এটা দশক, এটা শতক, হাজার, অযুত এভাবে হয়, তাহলে এটা হলো একক স্থানীয়। তাহলে একক স্থানীয় মানে এই ডান দিকেরটা, তাহলে এটার একক স্থানীয় অঙ্ক নয়। এরপরে দেখেন এটার একক স্থানীয় অঙ্ক নয়, এটার একক স্থানীয় অঙ্ক নয়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এখন এই যে 19 রয়েছে, এই 29 রয়েছে এবং এই যে 59 রয়েছে, এই তিনটা সংখ্যা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, যেহেতু সমষ্টি বের করতে বলেছে। তাহলে আমরা একটু যোগ করি। এখানে কত কত যোগ করব আমরা? 59, তারপরে 29, তারপরে 19, 3 নং 27, 7 হাতে 2, 5 2 7, 2 9, 9 আর 1 10, তাহলে কত হচ্ছে বলেন তো? 107। তার মানে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে এখানে অ্যান্সার চয়েসে 107 রয়েছে ডি নম্বরে, তার মানে ডি নম্বরটা রাইট। ওকে, তো অঙ্ক করতে করতে ক্যালকুলেশন আমার হয়তো ঠিক থাকবে, মানে প্রসেস হয়তো ঠিক থাকবে, কিন্তু হিসাব করতে কোথাও হয়তো ভুল হয়ে যেতে পারে। যেহেতু অনেকগুলো অঙ্ক আমি একসাথেই সলিউশন করে দিচ্ছি, আসলে আমরা তো মানুষ, তাই না? আমরা তো আর রোবট নই, এই জন্য ভুল হওয়াটা কিন্তু হচ্ছে অস্বাভাবিক কিছু না, তবে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। তারপরেও আপনারা একটু চোখ কান খোলা রাখবেন যে কোথাও যোগ বিয়োগে ভুল হচ্ছে কিনা, কিন্তু প্রসেস কিন্তু সঠিক থাকবে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 13 নম্বরে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে একজন চাকরিজীবীর বেতন 1 মাসে 10% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন 10% কমে গেল। এর ফলে ওই চাকরিজীবীর বেতনে কোনো পরিবর্তন হলো কি? প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে।
2% বৃদ্ধি পেল, 1% কমলো, 1% বৃদ্ধি পেল, কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা যদি সলিউশন করতে যাই তাহলে দেখেন আমরা একটা শর্টকাট মেথড আমরা প্রয়োগ করব। সেটা কি? সেটা হলো a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। এই ধরনের অঙ্ক এভাবেই আমরা করে থাকি। তাহলে এই a এর মান প্রথমটা, এটা কি? 10%, আমরা লিখলাম 10। তাহলে বৃদ্ধি পেল, বৃদ্ধি মানে +10। এবার দেখেন পরেরটা কি? বেতন কমে গেল, তাহলে বি এর মান হচ্ছে কমে যাওয়া মানে -10, এটাও যেহেতু 10%, তাই না? তাহলে একটা +10 একটা -10। এবার আমরা সূত্রটা প্রয়োগ করে দেব, এ মানে +10 আর বি মানে হচ্ছে -10। প্লাস আমরা সাধারণত সামনে বসাই না, তাহলে এই প্লাস প্লাস দিয়ে দিলাম। উপরে এ বি, এ মানে হচ্ছে +10 আর বি মানে হচ্ছে -10, এখানে প্লাসটা আমি বসাই দিলাম ইচ্ছা করেই, আর নিচে হচ্ছে 100। তাহলে বলেন তো দেখি, +10 আর প্লাসে মাইনাসে -10, আর এই মাইনাস এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস হলো। টান দিলাম উপরে 10 10-এ কত? 100, আর নিচে কত? 100। তাহলে বলেন তো দেখি, 10 বিয়োগ 10 বিয়োগ 100, 100 কাটলে 1 থাকে, তাহলে 1, তাহলে 10 আর 10 কাটা, তাহলে কত হচ্ছে? -1। তার মানে -1 মানে কি? 1% কমেছে, তার মানে 1% কমলো। আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের বেগ নির্ণয় করো। 5 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার এবং 8 কিলোমিটার পার আওয়ার, এটা এখানে বলা হচ্ছে। তাহলে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখেন এখানে কি কি জিনিস রয়েছে। একটা হচ্ছে নৌকার বেগ, তার মানে নৌকা। একটা হচ্ছে আমাদের দেওয়া আছে অনুকূলে, অনুকূলে বেগ। আর একটা দেওয়া আছে প্রতিকূলে বেগ। এবং যেহেতু নৌকার সাথে স্রোতের বেগটা প্লাস আকারে হচ্ছে অনুকূলে কাজ করে, আর নৌকার বেগের সাথে স্রোতের বেগটা মাইনাস আকারে কিন্তু প্রতিকূলে কাজ করে। এই জন্য নৌকা যদি এই দিকে যায় তাহলে প্রতিকূলে যায়, আর নৌকা যদি এই দিকে যায় তাহলে অনুকূলে যায়, এটা আমরা ধরে নেই। ঠিক আছে, আমরা এখন এখানে একটা টান দিয়ে দিলাম। টান দিয়ে আমরা নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলে, স্রোতের বেগ, প্রতিকূলে, এগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি দেওয়া রয়েছে। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার, তার মানে অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার। তাহলে নিশ্চিতভাবেই নৌকার একটা বেগ রয়েছে, পাশাপাশি স্রোত তাকে হেল্প করেছে, সে যাচ্ছে 15 কিলোমিটার। এবার স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার, তার মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। মনে রাখবেন যে এই দুটো অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাওয়া যাবে স্থির পানিতে। তাহলে 15 আর 5-এ 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তার মানে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এখন 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকাটার বেগ। এখন স্রোতের বেগ কত যদি আমি বের করতে চাই, তার মানে +5 আকারে স্রোতটা তাকে হেল্প করেছে, +5 স্রোত হেল্প করেছে, প্লাস এই জন্য 10 আর 5 15 হয়েছে অনুকূলে বেগ। এবার স্রোত তাকে বাধা প্রদান করেছে -5, এই যে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছিলাম, প্লাস চিহ্ন দিয়ে দিয়েছিলাম, এই জন্য 10 থেকে 5 মাইনাস করলে হবে 5। এখন স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে, তার মানে স্রোতের বেগ তো 5, এখানেও 5, তার মানে পজিটিভ নেগেটিভ দূরেই থাকতে পারে, তার মানে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা এই অঙ্ক চাইলে এক্স ওয়াই ধরেও করতে পারেন, কিন্তু যদি এইভাবে করেন তাহলে আপনারা প্র্যাকটিক্যাল বিষয়টা সম্পর্কে ধারণা পাবেন। এখানে কিন্তু সব বের করলাম, স্থির পানিতে নৌকার বেগ, স্রোতের অনুকূলে কার্যকরী বেগ, স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ, প্রতিকূলে স্রোত, অনুকূলে স্রোত, সব কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 15 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপরটি কত? ঠিক আছে, তো এই প্রশ্নটা আমি একটু অন্য জায়গায় গিয়ে সলিউশন করে দিচ্ছি। তো শুরুতেই আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো নিশ্চয়ই আপনারা জানেন যে সমকোণী ত্রিভুজ কীরকম দেখতে হয়। সমকোণী ত্রিভুজ কিন্তু ঠিক এরকম দেখতে হয়। এটা একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আমার একটু বাঁকা হয়ে গিয়েছে অঙ্কন করা। তো এই যে সমকোণী ত্রিভুজ একটা, এটা আমি লাগিয়ে দিলাম এখানে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণ। মনে রাখতে হবে যে এই দুটো কোণের সমষ্টিও কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হবে, দুটো মিলে। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এটা যদি সি হয়, তাহলে কোণ বি এখানে 90 ডিগ্রি, তাহলে কোণ এ আর কোণ সি এর সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি হবে। কেননা আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে কি বলা হচ্ছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি, তার মানে সমকোণ তো 90 ডিগ্রি, আর যে কোনো একটা কোণ, তার মানে এটা অথবা এটা হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি আমরা ধরে নিলাম, এটা 50, তাহলে এটা কত হবে, নিশ্চিতভাবেই আপনারা বুঝে যাচ্ছেন এটা হলো 40 ডিগ্রি, কারণ 50 আর 40-এ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে অপর কোণটা হবে কত ডিগ্রি, 40 ডিগ্রি। ওকে, তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 16 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ, ঘরটির ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের পরিসীমা বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এটা কিসের সূত্র? এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র। আর প্রশ্নে কি দেওয়া রয়েছে, একটু আয়তাকার ঘরের, তা আমরা ধরলাম যে এটা একটা আয়তাকার ঘর। ওকে, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে আমরা ধরে নিলাম প্রস্থ, যেহেতু এটা প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত 2x, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে এর দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলো। বলা হচ্ছে ঘরটির ক্ষেত্রফল। আচ্ছা বলেন তো এই আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কি? তার মানে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইকুয়াল আমাদের কি হয়, দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল আমরা লিখতেই পারি, তাই না? তাহলে বা আমরা এখানে কিন্তু লিখতে পারি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 2x ইন্টু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, ইকুয়াল এই ক্ষেত্রফল কত দেওয়া আছে 512, তার মানে আমরা লিখলাম 512। তাহলে এখানে বা 2x² ইকুয়াল টু কত হচ্ছে বলেন তো দেখি, 512কে 2 দিয়ে ভাগ করলে, তার মানে উপরে 512, তার নিচে আমরা 2 লিখতে পারি, তাহলে 25 দুগুণ 50 থাকলো কত 1, 12, 6 দুগুণ 12, তার মানে আমরা বলতে পারি এই 2টা বাদ নিচে চলে গিয়েছে, তার মানে আমরা বলতে পারি x² ইকুয়াল টু 256। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে বলেন তো দেখি, রুট করলে হবে 16, কেননা 16 256 হয়, স্কোয়ারটা এদিকে গিয়ে রুট হয়ে যাচ্ছে, তার মানে x এর মান হচ্ছে 16, আর 2x কত, তাহলে 16 দুগুণ 32। তাহলে এবারে যেহেতু আমাদের পরিসীমা বের করতে বলেছে এখানে, তাহলে পরিসীমা কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 32 যোগ প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমাদের 16। ওকে, তাহলে 32 আর 16 কত হয়, 2 ইন্টু 6 2 8 আর 3 আর 1 4, 48, তাহলে 48 দুগুণ 96, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা এক্ষেত্রে রাইট আমাদের। ঠিক আছে, এবারে আপনারা 17 নম্বর প্রশ্নটা দেখেন, আমি এটা একটু মুছে দিচ্ছি। 17তে কি বলা হচ্ছে, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে একটা 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি আপনারা কিভাবে বুঝবেন? মনে রাখেন যে সম্পূরক শব্দের সাথে 180 ডিগ্রির একটা সম্পর্ক রয়েছে, আর যদি বলা থাকতো পূরক, তাহলে পূরকের সাথে 90 ডিগ্রির একটা সম্পর্ক আছে। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকে বলা হয় পূরক কোণ, আর দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে সম্পূরকের একটা 90 ডিগ্রি হলে আর একটা কত, আর একটা 90 ডিগ্রি, কেননা 90 90 180। যদি বলতো 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে উত্তর হতো 80 ডিগ্রি, কেননা 100 আর 80 দুটো মিলে 180 হচ্ছে। যদি বলতো 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে হতো 60 ডিগ্রি। নিশ্চিতভাবেই আপনারা বুঝতে পারছেন যে সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, আর পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি বা 1 সমকোণ। ঠিক আছে, এবার আমরা 18তে চলে যাচ্ছি। কোনো পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এই যে প্রশ্নটা এখানে রয়েছে, এই প্রশ্নটা আপনারা যদি একটা সূত্র শিখেন, ওই সূত্রের সাহায্যেই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন সুন্দরভাবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, আমি সূত্রটা আগে লিখে দেই, অল সিঙ্গেল মাইনাস হচ্ছে অল বোথ প্লাস হচ্ছে নান। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে এই সেট সম্পর্কিত যত প্রশ্ন আছে ভাষাগত সবগুলো প্রশ্নেরই উত্তর করা যাবে। তবে এই সেটের সাথে পার্সেন্টেজ মিশায়া আমাদের অঙ্কগুলো কিন্তু দেওয়া হয়, আবার অনেক সময় পাশ ফেলের অঙ্কের সাথে অনেক সময় আরও নানান ধরনের জিনিস কিন্তু জুড়ে দেওয়া হয় এখানে। ঠিক আছে, তো আমরা এই মানগুলো এখন এখানে বসাবো। তো দেখেন, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, সেক্ষেত্রে আমরা বলবো যে টোটালের মান 100%। আমি বোঝাতে পেরেছি, যেহেতু বলা হচ্ছে 80%, 70%, 60%, পার্সেন্ট মানে হচ্ছে 100-র মধ্যে, তার মানে টোটাল এখানে কত 100 ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে কারা
পাশ করেছে। তাহলে 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো। তাহলে 80 আর 70 কত হয়? 150। তাহলে আমরা 150 সরাসরি না বসেই আমরা এভাবে বসালাম 80 + 70, অল সিঙ্গেলগুলো যোগ হয় মনে রাখবেন, মাইনাস অল বোথ মানে উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে পাস করলো কতজন? 60 জন। তাহলে 60 বসালাম, প্লাস উভয় বিষয়ে কতজন ফেল করেছে, তার মানে নান মানে এক্ষেত্রে ফেল করা। তো মনে রাখতে হবে, যদি অঙ্কে সকল তথ্য পাশের থাকে তাহলে নান মানে হচ্ছে ফেল, আর অঙ্কে যদি সকল তথ্য ফেলের থাকে তাহলে নান মানে পাস। ঠিক আছে? উল্টোটা, যেহেতু প্রথমে পাশের তথ্য দেওয়া আছে তার মানে নান মানে এক্ষেত্রে ফেল। তাহলে 100 = 70 থেকে 60 গেলে 10, 80 আর 10 90, 90 প্লাস নান। তাহলে সুতরাং নানের মান কত হবে বুঝতেই পারতেছেন, 90 এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 10। উভয় বিষয়ে শতকরা ফেল করেছে 10%। এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে অসংখ্য অঙ্ক করা সম্ভব। এটা 90% ক্ষেত্রে সূত্রটা কিন্তু কার্যকর। অল্প কিছু অঙ্ক মানে কয়েকটা মাত্র অঙ্ক এই সূত্র দিয়ে করা যাবে না, তা বাদে বাকি সবগুলোই কিন্তু এই সূত্রের সাহায্যে করা সম্ভব। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 19 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, যে 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। ওকে, একটু ভালো করে মনোযোগ দেন। অঙ্কে কিন্তু মনোযোগ একটু হেরফের হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওগুলো। তাহলে বলা হচ্ছে 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। কত টাকা দিয়ে কিনেছে? 75 টাকা দিয়ে। কত টাকায় বিক্রি করেছে? 90 টাকা। এখানে 15টার কোনো প্রয়োজনে নেই অঙ্কের মধ্যে, যেহেতু বলেনি যে 90 টাকায় কয়টা বিক্রি করেছে, তার মানে 15টাই বিক্রি করে দিয়েছে। তাহলে 75 টাকায় কিনেছি আর 90 টাকায় বিক্রি করেছি, তার মানে বলেন তো দেখি 75 টাকায় কিনে কত টাকা লাভ করলাম। যেহেতু লাভ কত শতকরা সেটা বের করতে বলেছে, তার মানে আমি 15 টাকা লাভ করেছি। তার মানে লাভটা দিয়ে দিলাম উপরে, লাভ আর লস তো ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, এখন শতকরা লাভ মানে গুণন 100। এটা 90 থেকে আমি 75 বাদ দিয়ে 15 পেয়েছি, ওই 15 উপরে দিয়েছি। ঠিক আছে, তাহলে 5 15 75 আর 5 20 100, তাহলে কত শতাংশ লাভ হয়েছে? 20% আমাদের লাভ হয়েছে। আমরা বলতে পারি এ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, 20 নম্বরে কি বলা হচ্ছে, যে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগলে 28 জন শ্রমিকের কত দিন লাগবে। তো ঐকিক নিয়মের অঙ্ক আপনারা কিভাবে করবেন একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু চিন্তা করেন তো দেখি এই অঙ্কটার উত্তর কত হতে পারে। নিশ্চয়ই আপনারা পারবেন, কেননা ঐকিক নিয়মের এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। যাই হোক, তো আমি ভিডিওটা একটু পজ করেছিলাম, এই জন্য হয়তো কথার কিছুটা গোলমাল হতে পারে। তো দেখেন বলা হচ্ছে কি 35 জন শ্রমিক, এখানে 35 আর এখানে 16 দিন, তাহলে এটা জন আর এটা দিন। আর বলা হচ্ছে 28 জনের কত দিন লাগবে। তো ঐকিক নিয়মের অঙ্কগুলো করার সময় আমি কি বলেছি আপনাদের, যে যেটা বের করতে বলবে সেটা কি থাকবে, ডান দিকে রাখতে হবে। দিন বের করতে বলেছে, সেটা আপনারা মাথায় রাখবেন। এবং প্রথম লাইনে বলা আছে 35 জন আর 16 দিন, তাহলে যেহেতু দিন ডান দিকেই আছে তো ডান দিকেই থাক। তাহলে আমি লিখছি 35 জন এর লাগে কয় দিন? 16 দিন, লিখে ফেললাম। তাহলে এবার 1 জনের লাগবে। মনে রাখবেন ঐকিক নিয়মের অঙ্কে যদি বেশি লাগে তাহলে গুণ হবে, যদি কম লাগে তাহলে ভাগ হবে, যে কোনো জিনিস। তাহলে 35 জনের লাগে 16 দিন, তাহলে 1 জনের কি লাগবে? বেশি দিন, তাহলে বেশি মানে গুণ, তাহলে 16 গুণন 35। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে যে 28 জনের, তাহলে এবার 1 জনের যেহেতু লাগে এত দিন, তাহলে 28 জনের কত দিন লাগবে? তাহলে 16 গুণন 35 ভাগ হচ্ছে 28, তাহলে কত হবে? 4 7 28, 7 5 7 35, 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, আর 4 আর 5 গুণ করলে 4 5 20। একটু হিজিবিজি হচ্ছে, একটু বুঝে নেবেন যে 20 দিন, তার মানে ডি নম্বর অপশনটা রাইট। আমি একটু মুছে দিচ্ছি। তো দেখেন এখানকার ডি নম্বর অপশনটা আমাদের কিন্তু রাইট। আপনারা আরও একভাবে শর্টকাটে চিন্তা করতে পারেন, সেটা কি? সেটা হলো যে যেহেতু বলা হচ্ছে 35 জন আর 16 দিন, মনে রাখবেন প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ হয়, তাহলে 35 গুণন হচ্ছে 16, আর পরে 28 আছে 28 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে সাথে সাথেই অ্যান্সার বের হয়ে আসবে 20 ডেইজ। ঠিক আছে, এভাবেও আপনারা করে ফেলতে পারেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 21 নম্বরে দেখেন কি বলা হচ্ছে, যে একটি কলম 270 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা কি বলেছি, যে কোনো অঙ্ক যেখানে পার্সেন্টেজ থাকবে, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কিন্তু 100%। আমি এটা বলেছি অনেকবার বিভিন্ন ভিডিওতে, আরও একবার বলে দিচ্ছি যে ক্রয় মূল্য 100%। তাহলে একটি কলম 270 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, তার মানে বলেন তো দেখি এই 270 টাকা কত পার্সেন্টের মূল্য? নিশ্চিত 90%-এর মূল্য, যেহেতু 10% ক্ষতি হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে 90% সমান হচ্ছে 270 টাকা। তাহলে বলেন তো 1% মানে কত? উপরে 270, তার নিচে 90। এবার যেহেতু বলেছে ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য তো আমরা জানি 100%, তাহলে 100% ইকুয়াল টু উপরে 270 গুণন
100 ভাগ নিচে কত 90, তাহলে 0 0 কাটা দিলাম, 3 নং 27 3, 3 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে 300, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত টাকা 300 টাকা। এবার আপনি মেলান অঙ্কটা, একটি কলম 270 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। আচ্ছা বলেন তো দেখি 300 টাকার 10% কত 30 টাকা, তার মানে 30 টাকা ক্ষতি হয়েছে, 270 টাকা বিক্রি, এ তো মিলে গিয়েছে কলমটার ক্রয় মূল্য, তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি 300 টাকা। ঠিক আছে, এবার আমরা 22-এ চলে যাচ্ছি। তো দেখেন 22 একটা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক, এবং 22 নম্বরে কি বলা হচ্ছে, এই যে 22 নম্বর অঙ্কটা আমি একটু লিখি এখানে, 2x তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে 15। তো উৎপাদকে বিশ্লেষণের সময় আপনাদের প্রথমেই চিন্তা করতে হয় কমন যায় কিনা, তারপরে করতে হয় প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা, এটা গুণ করতে হয়, গুণ করার পর সেটার আমাদের উৎপাদক করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা 15 আর 2 গুণ করলাম, 15 2 গুণ 30 এক্স স্কোয়ার, 30কে যদি x বানাই তাহলে 5 6 30, তাহলে 6 আর 5, তার মানে আমরা বলতে পারি 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। কেন মাইনাস হলো, কেননা 6x থেকে 5x বাদ দিলে তবেই প্লাস x হবে। তাহলে আমরা যদি 2x কমন নেই কি থাকে x প্লাস 3, দেখেন খেয়াল করেন এখানে x স্কোয়ার ছিল x আর 2x কমন গেছে, তার মানে 3 2 6x মাইনাস যদি আমরা 5 কমন নেই কি থাকে x প্লাস 3। কিভাবে প্লাস হলো দেখেন, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এভাবে হয়েছে। তার মানে x প্লাস 3 দুটোর মধ্যে থেকে একটা, আর বাইরে রয়েছে 2x মাইনাস 5, তার মানে 2x মাইনাস 5। ওকে, তাহলে x প্লাস 3 আর 2x মাইনাস 5 এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত নম্বরে রয়েছে একটু খেয়াল করে দেখেন, x প্লাস 3 2x মাইনাস 5, তার মানে এ নাম্বারে রয়েছে। একটু দেখবেন আমার কথা ভুল হচ্ছে কিনা, ভুল হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তবে আপনি যে কমেন্ট করবেন, আপনি যদি 100% শিওর না হন তাহলে কখনো কমেন্ট করবেন না। অনেককেই আমি দেখি যে নিজেই ঠিকমতো জানে না কিন্তু কমেন্ট করে বসেছে যে এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে, এটা যেন না হয়। আপনি একটা জিনিস সম্পর্কে 100% সঠিক হবেন, তারপরে মানুষকে জানানোর চেষ্টা করবেন। এই ভদ্রতাটা আমাদের অবশ্যই সবার শেখা উচিত বা জানা উচিত। ঠিক আছে, আমি আপনাদের বিষয়গুলো সলিউশন করে দিচ্ছি এবং ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি সেটার জন্য তো আর আপনাদের কোনো চার্জ প্রদান করতে হচ্ছে না, আপনারা ফ্রিতেই সেগুলো পাচ্ছেন আপনাদের ফোনের মেগাবাইট খরচ করে। মেগাবাইট তো এমনিতেই স্ক্রোলিং করতে আপনাদের খরচ হয়ে যায়। আপনারা যেহেতু জিনিসগুলো দেখছেন, তো দেখার সময় জিনিসগুলো সম্পর্কে যদি আপনারা উল্টাপাল্টা মন্তব্য করার আগে আপনি একবার ভাববেন যে যিনি বিষয়গুলো তৈরি করছেন সে কতটা সময় দিচ্ছেন, কতটা শ্রম দিচ্ছেন। এই যে আমি আপনাদের সঙ্গে কথাগুলো বলছি, ওকে, এই কথাগুলো হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু তারপরেও আপনাদের অনেক কমেন্ট আমি ডিলিট করতে বাধ্য হই, কেননা আপনারা যেভাবে কমেন্ট করেন মানুষ আসলে বর্তমানে মানে খুব বেশি পরিমাণে আরেকজনকে নেগলেক্ট করা বা কারো ভালো দেখতে না পারা, এগুলো কিন্তু মানুষের মধ্যে একেবারে মানে ন্যাচারাল একটা প্রবৃত্তি আমি মনে করি, কিন্তু এই লিমিটেশনসের বাইরে চলে যায় অনেক সময় জিনিসগুলো। আপনারা একটু সতর্ক থাকবেন বিষয়গুলো সম্পর্কে, আমি আশা করি, হ্যাঁ, এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আমি কন্টিনিউ করি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এ ধরনের কথা বলার জন্য, কিন্তু আসলে বলতে বাধ্য হই অনেক সময়, কিছু কিছু মানুষের কমেন্ট পড়ে আসলে খুব হার্ট হয়ে যায়। তো যাই হোক, তো দেখেন পরের অঙ্কটা দেখেন, 23 নম্বরে যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের, এখানে ব্যাসের হবে না, এখানে হবে বয়সের। ওকে, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তার মানে এটা অ্যাভারেজ বা গড় সংক্রান্ত একটা অঙ্ক। আমি এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, দেখেন একটু উপরে তুলে দিয়ে তারপরে আমি অঙ্কটা করাই দিচ্ছি আপনাদের। তাহলে কি বলা হচ্ছে, কত নম্বর অঙ্ক? 23 নম্বর অঙ্ক। বলা হচ্ছে এখানে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45। আচ্ছা, এই দুইজনের বয়সের গড় 45 মানে কি? এই দুইজনের বয়সের সমষ্টি কত বলেন তো দেখি? সমষ্টি হচ্ছে 45 দুগুণ 90 বছর। আবার পিতা মাতা ও এক পুত্র, তার মানে তিনজন মিলে বয়সের গড় কত? 36। তার মানে 3 গুণন 36 যদি আমরা করি তাহলে 36কে 3 দ্বারা গুণ করলে 3 6 18 8, হাতে কত? 1 3 3 9 আর 10, 108। তার মানে 3 জন মিলে 108 আর এই 2 জন মিলে 90। এখন বলেছে পুত্রের বয়স কত, তার মানে নিশ্চিতভাবেই এখানে তো মাতা পিতার সমষ্টি আছে আর এখানে পুত্র সহ আছে, তার মানে আমরা যদি 108 থেকে 96 বাদ দিয়ে দিই তাহলে নিশ্চিত আমাদের পুত্র পাওয়া যাবে। তাহলে এখানে থাকলো 4 আর এখানে 8, 8 4 12, তার মানে 12 বছর হচ্ছে কি আমাদের। আরেকটু আমরা দেখি যে কোথাও ভুল হলো কিনা। এখানে কত আছে, আমি আরেকটু বিয়োগটা করছি। তো এখানে 8 আছে আর এখানে কত আছে? 6, তাহলে 2 আর 9 আছে 10 মিলাতে 1, 12। ঠিক আছে, তার মানে 12 বছর। আমাদের উত্তর নেই। তো যাই হোক, কেন জানি উত্তর নেই আমি বুঝতে পারতেছি না যে 12 বছর উত্তরটা আমার কোথাও ভুল হলো কিনা। আমি একটু আরেকবার করার চেষ্টা করি, তাহলে আমি বুঝে যাব যে এখানে সঠিক উত্তরটা আসলে আছে কিনা।
তাহলে পিতা ও মাতার বয়সের গড় 45, তার মানে 45 দুগুণ 90। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়স তিনজনের, এক পুত্র যেহেতু বলা হচ্ছে তাহলে 3 জন, তাহলে 36 গুণন 3, 3 6 18 8, হাতে 1, 3 তিরিখা 9 আর 1 10, 108। তার মানে 108 থেকে যদি আমি 90 বাদ দিয়ে দিই, তাহলে 90 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত, 90 বাদ দিয়ে দিলাম, থাকলো হচ্ছে, সরি এই জন্য আমাদের ভুল হয়েছে, থাকলো 8 আর কত, আর এখানে থাকলো 1। তো যাই হোক, আমি হয়তো এই সামনে মানে একটু আগে যে আমি নেগেটিভ কথাগুলো বলেছি, এই নেগেটিভ কথাগুলোর প্রভাব আমার মস্তিষ্কে পড়েছে, সেই কারণে হচ্ছে অঙ্কটা ভুল হয়ে গিয়েছে। তো পরীক্ষার হলটাও ঠিক এমনই, যে কোনো নেগেটিভ বিষয়ে যদি আপনার মাথায় আসে বা মাথা যদি গরম হয়ে যায় হঠাৎ অঙ্ক করতে করতে, তাহলে কিন্তু আপনারও এরকমটা ফিলিং আসতে পারে বা অঙ্ক ভুল হয়ে যেতে পারে। এই জন্য মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি। ওকে, আমার হচ্ছে ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেননা ভিডিওর অ্যানালিটিক্স দেখলেই আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওগুলো কী পরিমাণে দেখছেন। ওকে, তো এভাবেই সাপোর্ট করে যান। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। ওকে, আর যারা আমার কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই ভিডিওর যে কোনো একটা জায়গায় আমি বলে দিব, সেখান থেকে আমার সঙ্গে আপনারা জয়েন করতে পারেন। ওকে, তো এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে এটার সঠিক উত্তর কত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে 18। তো ভালো করে একটু খেয়াল করবেন অঙ্কগুলো করার সময় যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। তো দেখেন, এবার আমরা 24-এ যাব। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এ ধরনের অঙ্ক আপনাদের উত্তর সহ মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে, তো তারপরেও আমি অঙ্কটা করে দিচ্ছি। তো বলা হচ্ছে সোনার গহনার ওজন 16 গ্রাম, তাহলে সোনা আর তামার অনুপাত, তাহলে সোনাকে আমরা এস ধরলাম আর তামাকে আমরা টি ধরলাম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এস অনুপাত টি ইকুয়াল টু দেওয়া আছে 3:1। এটা কিন্তু দেওয়া আছে এখানে দেখেন। এখন মোট যে অনুপাতটা আছে সেটাকে বলা হচ্ছে কত? মোট অনুপাত হচ্ছে 16 গ্রাম। তো এই যে 16 গ্রাম, এই 16 গ্রামের মধ্যে কতটুকু ঠিক সোনা আছে, কতটুকু ঠিক তামা আছে, সেটার অনুপাত কিন্তু এটা। তাহলে বের করার জন্য 3 আর 1 যোগ করলে কত হয়? 4। ওই 4 দ্বারা 16কে ভাগ করতে হবে। তাহলে 4 4 16, নিশ্চিত বুঝতে পারতেছেন যে 3 আর 1 4, ওই 4 দ্বারা 16কে ভাগ করলে কত হবে? 4। তার মানে এই ইউনিট ডিজিট হচ্ছে এখানকার 4। ওই 4 দ্বারা এটাকে গুণ করবেন, তাহলে 3 4 12, অনুপাত ওই 4 দ্বারা 1কে গুণ করবেন, 4 1 4। এভাবে সোনা এবং তামা মিলে 12 আর 4 16 গ্রাম। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য। অনেকে আবার বের করে অনুপাতের যোগফল 3 আর 1 4, সোনার পরিমাণ 16 এর নিচে 4 উপরে 3, তামার পরিমাণ 16 এর নিচে 4 উপরে 1, এভাবে বের করে অনেকেই। তো ওটার দরকার নেই, আপনারা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনারা এইভাবেই চিন্তা করবেন। তাহলে সোনা কত? সোনা হচ্ছে 12, আর তামা কত? তামা হচ্ছে 4। বলেছে এতে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে সোনা কোনটা? উপরেরটা। তাহলে আমরা ধরে নিলাম x গ্রাম সোনা মেশালে অনুপাতটা হবে 4:1, তার মানে 4/1। এভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করবেন। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 12 আর 12 প্লাস x যা আছে তাই, আর 4 4 কত হয়? 16। তাহলে x ইকুয়াল টু 16 থেকে 12 বাদ দিলে কত হয়? 4 গ্রাম। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার 25-এ আসেন। 25-এ কি বলা হচ্ছে? p প্লাস কিউ ইকুয়াল টু 5, p মাইনাস কিউ ইকুয়াল 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? তাহলে এই অঙ্কটা আপনারা চাইলে অনুসিদ্ধান্ত বসায়ও করতে পারেন, অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে সেটা, অথবা আপনারা যদি মনে করেন যে আমি এই অঙ্কটা মুখে মুখে করব শর্টকাট মেথডে, তাহলে আপনারা করতে পারেন কিভাবে? যে মনে রাখেন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে এই সংখ্যা দুটো প্রথমে যোগ করবেন। যোগ করলে কত হয়? 5 আর 3 8। 8কে যদি আপনারা 2 দ্বারা ভাগ করেন তাহলে কত হয় বলেন তো দেখি? 4। তার মানে একটার মান 4 ধরেন, প্রথমটা যেহেতু পি এর মান 4। আর এই 5 থেকে 3 বাদ দেবেন, বিয়োগ করবেন, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে পাবেন কিউ এর মান। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1, তার মানে কিউ এর মান 1। তাহলে আমরা বলতে পারি পি মানে হচ্ছে 4 আর কিউ মানে হচ্ছে 1। তাহলে কি হলো? পি স্কোয়ার, তার মানে 4-এর উপরে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 1-এর উপরে স্কোয়ার। তাহলে 4 4 16 আর 1 1 1, 16 আর 1 কত? 17। তার মানে নিঃসন্দেহে অ্যান্সারটা কত? বি। এবার আপনারা যদি মনে করেন যে না, আমি এই অঙ্কটা অনুসিদ্ধান্তর সাহায্যেই করব, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে পি প্লাস কিউ তার উপর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে পি প্লাস কিউ এর মান কত? 5, 5-এর উপর স্কোয়ার হচ্ছে, প্লাস পি মাইনাস কিউ এর মান কত? 3, তার মানে 3-এর উপর স্কোয়ার হচ্ছে, ডিভাইডেড বাই 2। তাহলে 5 5 25 আর 3 3 9, তাহলে 25 আর 9 কত হয় বলেন তো দেখি? 26 27 28 29 30 31 32 33 34। তার মানে কত হচ্ছে বলেন তো দেখি?
34, তাহলে 34কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 17 দুগুণ 34, তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর বি। এটা হচ্ছে ডিটেলস মেথড, আর এর আগে যেটা করালাম সেটা হচ্ছে শর্টকাট মেথড। ওকে, আপনারা চাইলে যোগ বিয়োগ করেও করতে পারেন। এটা 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। একটা অঙ্ক করার নানান প্রসেস রয়েছে, যার কাছে যেটা সহজ লাগে সেটাই আপনারা করবেন। এবার দেখেন 26 নম্বরে কি বলা হচ্ছে যে a অনুপাত b ইকুয়াল 2:3 এবং b অনুপাত c ইকুয়াল 6:7 হলে a অনুপাত c কত। তাহলে আমরা a অনুপাত c বের করতে চাই। তাহলে আমরা অনুপাতটাকে লিখি, a অনুপাত b ইকুয়াল টু কত আছে, 2:3 আছে। আবার b অনুপাত c কত আছে, তাহলে b অনুপাত c ইকুয়াল টু আছে আমাদের 6:7। ওকে, তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে এই কোণাটা মিলই আছে আমাদের। যদি এই কোণাটা মিল থাকে তাহলে আপনারা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করবেন। কিভাবে কাজ করে দ গুণন, তাহলে এটা গুণ এটা আর এটা গুণ এটা আর এটা গুণ, এইভাবে দ। তাহলে প্রথমে এ আছে এ লিখলাম, অনুপাত 2টা বি এর মধ্যে একটা বি লিখলাম, অনুপাত সি আছে সি লিখলাম। তাহলে 2 আর 6 গুণ করলে 6 দুগুণ 12, 6 আর 3 গুণ করলে এই যে কোণাগুলো গুণ, 6 আর 3 গুণ করলে 3 6 18, আর 7 আর 3 গুণ করলে 3 7 21। তাহলে কি হচ্ছে বলেন তো দেখি, কিসের মান চেয়েছিল, এ অনুপাত সি এর মান চেয়েছিল। তাহলে এ হচ্ছে 12 আর সি হচ্ছে 21। তাহলে আমরা বলতে পারি এ অনুপাত সি ইকুয়াল টু এর মান হচ্ছে 12, অনুপাত সি এর মান হচ্ছে 21। যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দ্বারা কাটা যায় 3 4 12, আর 3 দ্বারা কাটা যায় 21কে 3 7 21, তাহলে 4:7 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে রয়েছে 4:7। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা অঙ্কটা যদি আরেকবার দেখাই আপনাদেরকে, সরি আমি মুছে দিয়েছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু যদি আসে তাহলে আপনারা দ গুণন পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আরেকটা পদ্ধতি রয়েছে এই ধরনের অঙ্ক করার জন্য, সেটাও আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো আমি অন্য কোনো ভিডিওতে সেই পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। 27 নম্বর দেখেন, খুবই সহজ একটা অঙ্ক। বলা হচ্ছে টাকায় 5টি দরে ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে। তার মানে ওই টাকায় বলা আছে, ধরেন 1 টাকায় আমি কিনেছি 5টা আর 1 টাকায় বিক্রি করবো আমি 4টা, তাহলে কত শতাংশ লাভ হবে। তাহলে খুবই সহজ অঙ্ক। আপনারা লাভ যেহেতু হয়েছে লাভ বের করবেন। লাভ ইকুয়াল টু উপরে দেবেন ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে কত, 100। ঠিক আছে, তাহলে ইকুয়াল টান দিলাম, তাহলে ক্রয় কত, ক্রয় হচ্ছে 5টি, তাহলে 5 বসাই দিলাম, মাইনাস বিক্রয় হচ্ছে 4টি, তাহলে 4 বসাই দিলাম, ভাগ বিক্রয় আবার বিক্রয় 4, তাহলে গুণন হচ্ছে 100। আমি যদি কাটাকাটি করি 4 25 125, 4 25 100, তাহলে 5 থেকে 4 গেলে 1, তাহলে 1 দিয়ে 25কে গুণ করলে 25 1 25। তার মানে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে 25% লাভ হবে। পরেরটা দেখেন, 28-এ বলা হচ্ছে কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট। কি কি বলা হচ্ছে ভগ্নাংশগুলো, উপরে দেওয়া রয়েছে 3 তার নিচে 10, এরপরেটা আছে উপরে 2 তার নিচে 5, এটা কত, এটা উপরে 4 তার নিচে হচ্ছে 15, এটা কত, এটা উপরে 7 তার নিচে হচ্ছে 20। এখন কম্পেয়ার করতে হবে কোনটা বড়, সবচেয়ে বড় কোনটা। তাহলে বড়টা বের করার জন্য আমরা কি করব, আমরা এই কোণাটা গুণ করব। তাহলে 3 আর 5 গুণ করে প্রথমটার নিচে বসাবো, 3 5 15, এইটা আবার গুণ করব 10 2 20, এটার নিচে বসাবো 20। কোনটা বড়, 20 বড় 15 ছোট, তাই এটাকে বাদ দিয়ে দিলাম। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে। তাহলে 2 আর 15 গুণ করব, 15 2 30, 5 আর 4 গুণ করব, 4 5 কত 20, তাহলে 30 বড়, তার মানে এটা ক্রস। এবার এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব, তাহলে কি হবে বলেন তো দেখি। তাহলে 2 আর 20 গুণ করব, কত হবে, 2 কোনটা কোনটা গুণ করতেছি আমরা কিন্তু এটা আর এটা গুণ করতেছি। ঠিক আছে, তাহলে 2 আর 20 গুণ করব, 20 2 40, আর 5 আর 7 গুণ করব, 5 7 কত 35। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এটা আমাদের ছোট, তাহলে 2/5ই হচ্ছে আমাদের সবচেয়ে এখানকার মধ্যে কি সংখ্যা, বড় সংখ্যা। তার মানে বড়টা হচ্ছে 2/5 বা 5-এর 2 অংশ। ঠিক আছে, তো এইভাবে আপনারা কম্পেয়ার করে বের করবেন। হিসাব করতে কোথাও ভুল হতে পারে আমার অনেক সময়, তো একটু দেখবেন খেয়াল করে যে কোথাও ভুল হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে দেখেন এবার আমরা কোনটাতে চলে যাচ্ছি, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই যে 29 নম্বরটা যে আছে, আমি একটু উপরে তুলে দেই এটা। 29 নম্বরটা দেখেন, এটা সম্ভাবনার অঙ্ক। সম্ভাবনা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদের নিবন্ধন পরীক্ষায় একটা অঙ্ক কিন্তু আসার চান্স রয়েছে। তাহলে দেখেন সম্ভাবনার আমি আগে সূত্রটা লিখে দিই। সম্ভাবনা ইকুয়াল আপনারা বলবেন, নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে কি অনুকূল ঘটনা। এটা একটু মনে রাখতে হবে, মোট ঘটনা আর উপরে হলো অনুকূল ঘটনা। একটু শর্টকাটে আমি বলবো। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করা হলো, বলা হচ্ছে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে বলেন তো একটা ছক্কা নিক্ষেপ করলে সেখানে মোট কয়টা ঘটনা ঘটতে পারে, মোট 6টা ঘটনা। হয় 1 উঠতে পারে, অথবা 2 3 4 5 বা 6 উঠতে পারে। তাহলে মোট কয়টা ঘটনা, তাহলে মোট ঘটনা হচ্ছে 6টা।
এবার আমরা অনুকূল ঘটনাটা খুঁজে বের করব। বলা হচ্ছে 2 থেকে বড় সংখ্যা পাওয়া। আচ্ছা 2 থেকে বড় সংখ্যা মানে কি? 2 তো না, 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড় কি কি আছে? 3 আছে, 4 আছে, 5 আছে আর 6 আছে। মোট কয়টা? 4টা। এই 4টাও উঠতে পারে। তাহলে অনুকূল ঘটনা এখানে 4। তাহলে যদি কাটাকাটি করি 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তার মানে উপরে 2 তার নিচে 3। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে উত্তরটা কি হবে? উপরে 2 তার নিচে হচ্ছে 3। নিশ্চিতভাবেই আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে সম্ভাবনার এই অঙ্কগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। ওকে, 2 থেকে বড় সংখ্যা মানে 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে বা 6, এই মোট 4টা। পরেরটা দেখেন, বলা হচ্ছে কোনো স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় হলো। ওই স্থানের লোক সংখ্যা কত ছিল? আচ্ছা, তাহলে লোক সংখ্যাকে আমরা এক্স ধরে নিলাম, যে ধরি ওই স্থানের লোকজন কত ছিল? এক্স জন লোক ছিল। এখন কি বলেছে? কোনো স্থানে যত লোক ছিল, তাহলে এক্স জন লোক ছিল, প্রত্যেকে তত 5 টাকা করে। আচ্ছা, তত 5 টাকা করে মানে কি? ওই এক্স 5 টাকা করে, মোট টাকা কত হলো? 4,500। তাহলে আমরা এবার ইকুয়েশন বিল্ড আপ করবো। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? বিষয়টা দাঁড়াচ্ছে যে ওই স্থানের লোক সংখ্যা, তার মানে এক্স এর মান বের করতে হবে। আচ্ছা বলেন তো, তাহলে কতজন লোক ছিল? লোক ছিল এক্স জন, প্রত্যেকে চাঁদা দেয় তত 5 টাকা, তত 5 টাকা মানে 5x। চাঁদার মোট পরিমাণ কত হয়? 4,500। তাহলে 4,500 হয়ে গেল। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ, এটা যতক্ষণ না পর্যন্ত আপনি শিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই অঙ্কগুলো সমস্যায় থেকে যাবে। এই জন্য আমাদের ম্যাথের একটা বেসিক কোর্স নিবন্ধন পরীক্ষার ঠিক পরে পরেই আমরা লঞ্চ করব। আপনারা যদি জয়েন করতে চান সেই কোর্সে, তাহলে আপনারা অবশ্যই 01642702760 এই নম্বরে যোগাযোগ করবেন এবং অঙ্কের একেবারে 0 থেকে প্রো লেভেল অবধি সেখানে আলোচনা করা হবে। একেবারে মানে রিটেন এবং হচ্ছে এমসিকিউ 2 ধরনের। মোট 120 দিন ব্যাপী কোর্সটা অনুষ্ঠিত হয় এবং এর কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। ওকে, একেবারে ফিক্সড প্রাইস 2,000 টাকা। এই 2,000 টাকা আপনি দিয়ে কোর্সে যদি ভর্তি হন, তাহলে একেবারে ম্যাথের জার্নিটা একেবারে শুরু থেকে শেষ অবধি রিটেন প্লাস এমসিকিউ এই 2 ধরনের জিনিসই আপনারা সেখান থেকে শিখতে পারবেন। ওকে, তো এবার আমরা হচ্ছে ইকুয়েশনটা একটু ক্যালকুলেশন করে, এখানে ক্যালকুলেশন বাকি। তাহলে বা আমরা কি করতে পারি? 5x² ইকুয়াল টু কত? 4,500 আমাদের হয়ে যাচ্ছে এটা। তাহলে x² ইকুয়াল টু আমরা লিখতে পারি 4,500কে 5 দ্বারা ভাগ, তাহলে 900। তাহলে এক্স ইকুয়াল টু 900কে রুট করলে যেহেতু স্কোয়ার আছে এদিকে গেলে রুট হয়, তাহলে 30। তার মানে এক্স তো ধরেছিলাম লোক সংখ্যা, তাহলে কতজন লোক সংখ্যা ছিল? 30 জন। গেল এটা। এবার পরেরটাতে আসি। 31-এ কি বলা হচ্ছে যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? মোট ছাত্রছাত্রী কতজন ছিল? 60 জনের মধ্যে 42 জন ফেল করলো। আচ্ছা, তার মানে পাশের হার চেয়েছে। তাহলে বলেন তো দেখি 42 জন ফেল করলে তাহলে পাশ কতজন করেছে? তাহলে নিশ্চয়ই পাশ করেছে 18 জন। 42 আর 18 মিলে তো 60, তাই না? তাহলে পাশের হার, তার মানে 60 জনের মধ্যে পাশ করেছে 18, তাহলে শতকরা পাশের হার, তার মানে গুণন 100। তাহলে 0 0 কাটা, 3 6 18 3, তাহলে 3 10 কত? 30%। তার মানে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার হয় কত? 30%। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই অংশটা আমি একটু এখান থেকে মুছে দিচ্ছি। 32 নম্বর দেখেন, বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমরা কি করতে পারি? আমরা ওই যে সূত্রটা শিখেছি একটা অঙ্কের ক্ষেত্রে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100, একটু আগে ওই সূত্রটা আমরা প্রয়োগ করে দিব। তাহলে যেহেতু 20% বৃদ্ধি বলেছে, এর মান হচ্ছে +20, প্লাস দিলাম এই প্লাস, বি এর মান 10% হ্রাস, তার মানে -10 দিয়ে দিলাম, প্লাস দিলাম এই প্লাসটা, উপরে কত হবে? 20 এবং -10, আর নিচে হবে কত? 100। তাহলে ইকুয়াল কি দিব? আমরা দিব 20, এই প্লাসে মাইনাসে -10, এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 20 আর 10 গুণ করলে কত হয়? 200, তার নিচে কত? 100। তাহলে ইকুয়াল বলেন তো 20 থেকে 10 গেলে কত থাকে? 10 মাইনাস এই 2 0 2 0 কাটা থাকে 2, তাহলে কত পার্সেন্ট হয়? 8% বা 8% আমাদের অ্যান্সার হয়। তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে 8% কি বৃদ্ধি নাকি হ্রাস? অবশ্যই বৃদ্ধি, যেহেতু পজিটিভ এসেছে অ্যান্সার, তার মানে বৃদ্ধি। আর যদি অ্যান্সার নেগেটিভ আসতো তাহলে হ্রাস, তার মানে 8% বৃদ্ধি হবে। তাহলে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে 8% বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা। এবারে পরেরটা দেখেন একটু। পরেরটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি a³ - b³ = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? এটা বের করতে বলেছে। তাহলে দেওয়া আছে অঙ্কটাতে কি আমরা লিখতে পারি? দেওয়া আছে a³ - b³ = কত? 513। আর ab এর মান কত দেওয়া আছে? a - b এর মান দেওয়া আছে এখানে। আমরা একটু লিখি a - b = কত দেওয়া আছে? 3, এবং বলেছে ab = হোয়াট। তাহলে
আমরা দেওয়া আছে থেকেই আসতে পারি যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। তাহলে বা বলেন তো দেখি এর অনুসিদ্ধান্ত কি, a মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল কত 513। তাহলে a মাইনাস বি তার উপর কিউব আছে, a মাইনাস বির মান কত 3, তার মানে 3-এর উপর কিউব প্লাস 3ab ঠিক থাকলো ইন্টু 3 a মাইনাস বির মান কত 3, বসাইলাম 3 ইকুয়াল টু 513। তাহলে 3-এর উপর 3 মানে 27 আর এখানে 27 হচ্ছে 27 প্লাস 3 3 9ab ইকুয়াল টু 513। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো বিষয়টা, তাহলে আমরা বলতে পারি 9ab ইকুয়াল টু 513 থেকে 27 বাদ, তার মানে আমরা 513 থেকে 27 বাদ দিয়ে দিব। তাহলে 7 6 13 6 2 রেখে 3 3 আছে 11 মেলাতে 8, তাহলে 486 হচ্ছে। তাহলে 9ab ইকুয়াল টু 486। তাহলে সুতরাং ab এর মান কত হবে বলেন তো, তাহলে উপরে 486, তার নিচে ভাগ কত হবে 9, তাহলে 9 দ্বারা ভাগ, তাহলে 5 9 45 46 47 48 থাকলো 3 36, তাহলে 4 9 36, তার মানে ab এর মান হবে আমাদের 54। দেখেন এই অনুসিদ্ধান্ত যদি আপনাদের না জানা থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না অঙ্কটা। এবার দেখেন 34 নম্বর অঙ্কে আমি চলে যাচ্ছি। 34 নম্বরে দেখেন কি বলা হচ্ছে, 34-এ বলা হচ্ছে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট, আমি অঙ্কটা একটু তুলি, এখানে তোলার পর আমি করে দিব। তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট রয়েছে, তারপরে হচ্ছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এক্স মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট, এক্স প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে খেয়াল করেন আমাদের বন্ধনীর কাজগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে কাজ হচ্ছে ব এর ভা গু যো বি, তার মানে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগের কাজ সিরিয়াল অনুযায়ী। তাহলে প্রথম বন্ধনীর কাজ, তাহলে মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যা আছে ঠিক থাকবে। প্রথম বন্ধনীর কাজ করলে এখানে ভিতরে তো আর যোগ বিয়োগ করা যায় না, তাই চিহ্ন দিয়ে গুণ হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এই যে প্লাস আর এই যে মাইনাস, আবার এই প্লাস আর মাইনাস মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এক্স এক্স ক্রস হয়ে গেল। তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট, এই এক্স এক্স লিখলাম মাইনাস, আর এই মাইনাস 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 গুণ করলে কি হয় প্লাস 1 থার্ড ব্র্যাকেট, তাহলে ইকুয়াল এক্স, এখানে তো আর যোগ বিয়োগ যায় না, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস এক্স, আর প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় -1। তাহলে এক্স এক্স ক্রস হয়ে গেল, তাহলে কত থাকে -1 থাকে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে -1, বি নম্বর অপশনটা রাইট। এবার দেখেন 35 একে বলা হচ্ছে 0.1, আমরা লিখতে পারি এখানে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001। এটার সলিউশন কি হবে আমাদের, এটার সলিউশন হবে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে থাকে একটা 1 আর 1-এর জন্য একটা 0, আবার দেখেন এই দশমিক তুলে দিলে গুণন একটা 1 আর এই 2 ঘরের জন্য দুটো 0, আর আবার গুণ দিলাম এই দশমিক তুলে দিলে একটা 1 আর 3 ঘরের জন্য 3টা 0। ঠিক আছে, তাহলে উপরে কত হচ্ছে, উপরে থাকে হচ্ছে 1 1 1, তাহলে 1 আর নিচে কত থাকে 1 দিয়ে 1 2 3 4 5 6টা 0, তাহলে 3টা 0 আর 3টা 0 6টা 0। তাহলে আমরা কি করতে পারি, এবার আমরা উল্টো কাজটা করব। এবার আমরা কি রাখবো, আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর রয়েছে। তার মানে আমরা যদি ভাগ করি তাহলে কি হবে জানেন, এই যে 1 রয়েছে এই 1-এর জন্য একটা দশমিক হবে, এই কোন 1-এর জন্য, এই 1-এর জন্য একটা দশমিক হবে, আর এখানে যত ঘর রয়েছে ততটা 0 হবে। তাহলে অলরেডি একটা ঘর আছে, তাহলে একটা ঘর কাটা দিলাম, 1 2 3 4 5টা 0 হবে, তাহলে 1 2 3 4 5। এই বিষয়টা অনেকে নাও বুঝতে পারেন, তো যাই হোক আপনারা সরাসরি ভাগ করে দেখবেন, এই যে এভাবে ভাগ করে দেখবেন, অর্থাৎ উপরে 1 তার নিচে এত, এটা আপনারা ভাগ করে দেখবেন কত হয়। তাহলে দশমিক 5টা 0 1, তাহলে কোথায় আছে 1 2 3 4 5টা 0 1, তার মানে ডি নম্বর অপশনটা রাইট। ঠিক আছে, এবার দেখেন 36-এ বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 76 বছর, তার মানে পিতা আর পুত্র দুইজন মিলে 76। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত, তাহলে ধরলাম পুত্রের বয়স x, তাহলে আমরা ধরে নিব এখানে যে ধরি আমাদের পুত্র কত, পুত্রের বয়স হচ্ছে x বছর, তাহলে পিতা কত সেই অনুপাতে, যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স হচ্ছে 3x। তাহলে বলেন তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হবে তার মানে 3x প্লাস x, অর্থাৎ পিতা প্লাস পুত্র মিলে 76, তাহলে 76 হয়ে গেল। তাহলে 4x ইকুয়াল টু 76, তাহলে বলেন তো x এর মান কত হবে, উপরে 76 তার নিচে 4, তাহলে 4 1 4 থাকলো 3, তাহলে 4 নং 36, তাহলে x ইকুয়াল টু 19। তাহলে x এর মান আমরা কাকে ধরেছিলাম, পুত্রকে ধরেছিলাম, তাহলে পুত্রের বয়স 19 বছর, তার মানে সি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, তো এটা আমরা মুছে দিচ্ছি, এবার আমরা পরেরটাতে চলে যাব। 37 নম্বরে দেখেন বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। ওকে, তো খুবই সহজ প্রশ্ন এটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক সংখ্যা
নয় কোনটা, মানে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক নয়। 31 একটা মৌলিক সংখ্যা, 41ও একটা মৌলিক সংখ্যা, 61ও একটা মৌলিক সংখ্যা, কিন্তু 51 মৌলিক সংখ্যা নয়, কেননা 51কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 17 51। তার মানে মৌলিক সংখ্যা নয় কোনটা? সি নম্বরটা নয়। তার মানে 51 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এবার দেখেন 38 নম্বরে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে 120 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন পাশ করলে ফেল করা শিক্ষার্থীর হার কত? তাহলে মোট শিক্ষার্থী 120 জন, তার মধ্যে 30 জন পাশ করেছে, ফেল করেছে তাহলে কতজন? 90 জনই ফেল। মাত্র 30 জন পাস আর বাকি 90 জনই ফেল। তাহলে ফেল করা শিক্ষার্থীর হার, তার মানে গুণন 100। তাহলে 0 0 কেটে দিলাম। তাহলে আমরা যদি কাটি, অথবা এই 0 আমি যদি না কেটে এই 0 0 কাটি তাহলে বেটার। তাহলে কাটলাম, তাহলে 3 3 3 9, ওই 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12, 4 4 দিয়ে যদি 100কে কাটি 4 25 100, তাহলে 25 দিয়ে 3কে গুণ করলে 3 25 75%। তাহলে ফেল করা শিক্ষার্থীর হার কত পার্সেন্ট? 75%, মানে সি নম্বর অপশনটা রাইট। পরেরটা দেখেন কি বলা হচ্ছে 39 নম্বরে, যদি a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, b টু দি পাওয়ার q ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার r ইকুয়াল টু a হয়, তবে p q r ইকুয়াল টু হোয়াট? তার মানে আমরা যে কোনো একটা থেকে যাব। তার মানে প্রথমটা থেকে আমরা ধরে নিলাম যে দেওয়া আছে কি a টু দি পাওয়ার p ইকুয়াল টু দেওয়া আছে b, আমরা এটা নিলাম। এবার আমাদের মান তো বের করতে হবে p q r এর, তাই না? আমরা এদিকে লিখে রাখছি p q r ইকুয়াল টু হোয়াট, এটা বের করব। আচ্ছা বলেন তো দেখি, এখানে বলেন তো দেখি এই সি এর মান কত দেওয়া আছে? সি এর মান আছে বি টু দি পাওয়ার কিউ, তাই না? আর এ এর মান কত আছে? এ এর মান আছে সি টু দি পাওয়ার আর। তাহলে আমরা এই এ এর মানটা এখানে বসাই দিব। তাহলে এ এর জায়গায় সি টু দি পাওয়ার আর বসাবো। তাহলে এ এর জায়গায় সি টু দি পাওয়ার আর বসালাম, এই এ এর জায়গায়, তার উপরে কি আছে? তার উপরে পি আছে, পি লিখলাম ইকুয়াল টু বি। তাহলে কি হয়? সি টু দি পাওয়ার আর আর পি গুণ করলে পি আর হয়, ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমরা বলতে পারি বি। ওকে, যেহেতু পাওয়ার পাওয়ার গুণ হয়। এবার সি কত দেওয়া আছে বলেন তো দেখি? সি কিন্তু দেওয়া আছে, দেখেন এই যে সি এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার কিউ। তাহলে সি এর জায়গায় আমরা কি বসাবো? আমরা বসাবো এই বি টু দি পাওয়ার কিউকে। তাহলে সি এর জায়গায় বসালাম বি টু দি পাওয়ার কিউ, তার উপরে কে আছে? পি আর আছে উপরে, ইকুয়াল টু বি। তাহলে পাওয়ার পাওয়ার গুণ হচ্ছে, তাহলে বি টু দি পাওয়ার পি কিউ আর হচ্ছে, এই যে পাওয়ার আর পাওয়ার গুণ, তাহলে ইকুয়াল টু আছে বি। তাহলে বি এর পাওয়ার কত? 1। ঠিক আছে, তাহলে বি আর বি বেস বেস বাদ, তাহলে পি কিউ আর এর মান কত? সুতরাং পি কিউ আর ইকুয়াল টু 1। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে বি। তো এ পর্যায়ে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে যাদের নিবন্ধন পরীক্ষা সামনে রয়েছে তারা এই ভিডিওটা একটু দেখেন, অল্প কয়েক মিনিট দেখেন, দেখে আবার আমি অঙ্কে ফেরত আসতেছি। ওকে, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন সামনে, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুল, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে। যারা আপনারা সাজেশন খুঁজছেন, অর্থাৎ এতদিন যা পড়েছেন সেটা তো পড়েছেনই, এখন বর্তমানে একটা সাজেশন ফলো করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে আপনারা পরীক্ষার হল পর্যন্ত যেতে চাচ্ছেন, তো ঠিক সেই আয়োজনটার জন্য আজকে আমার আপনাদের সঙ্গে কথা বলা, সরাসরি কথা বলা। তো নিশ্চয়ই আপনারা ম্যাথ মজা চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, অথবা দেখেন না, আজকে প্রথম দেখছেন, তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে যদি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের আপনারা সাজেশন নিতে চান আমার কাছে, এবং জিস্ট সাজেশন, যতটুকু না পড়লেই নয় ততটুকু সাজেশন যদি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বিকাশ করবেন 200 টাকা, অথবা এই নম্বরেই নগদ খোলা রয়েছে, নগদে আপনারা 200 টাকা সেন্ড করে আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি নিচের দিকে, দেখেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনারা বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন না, করবেন উপরের নম্বরটাতে। ঠিক আছে, আপনারা উপরের নম্বরে সেন্ড মানি করে তারপরে আমাকে জানাই দেবেন যে এত নম্বর থেকে 200 টাকা আমি বিকাশ করেছি বা নগদ করেছি, আমাকে সাজেশনের কপিগুলো দিয়ে দেন, এবং অবশ্যই সেগুলো পিডিএফ কপি হবে। আরও একটু আমি অ্যাড করি, যদি এই পিডিএফ আপনারা নেয়ার সাথে সাথে যদি আপনারা মনে করেন যে আমার মডেল টেস্ট দেওয়ার প্রয়োজন, পূর্ণাঙ্গ মডেল টেস্ট 100 নম্বরের প্রতিটা মডেল টেস্ট, এটা যদি দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা 14টা মডেল টেস্ট দিতে পারবেন, এবং লাইভে, অর্থাৎ প্রতিদিন এই যে কদিন রয়েছে শিক্ষক নিবন্ধনের পূর্ব পর্যন্ত, এই কদিন রাত 8:30 থেকে রাত 10টা অবধি আমি লাইভে থাকব। আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। ঠিক আছে, আর আরেকটা বিষয় একটু বলি ছোট্ট করে, যে ম্যাথের একটা বেসিক কোর্স, অর্থাৎ 0 থেকে প্রো লেভেল অবধি আপনারা এই কোর্সে শিখতে পারবেন। মোট 120 দিন ব্যাপী সেই কোর্সটা হচ্ছে সামনেই লঞ্চ করা হবে। আপনারা যারা সেই কোর্সটাতে জয়েন করতে চান তারাও হচ্ছে
আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন যে আমি সেই কোর্সটাতে জয়েন করতে চাই। সেই কোর্সের ফি কিন্তু 2000 টাকা। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়েই দেখা হবে পরবর্তী কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। 40 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, ফ্লাই শব্দটির বর্ণগুলো একত্রে নিচে কত প্রকারে সাজানো যায়। তার মানে ফ্লাই তাহলে কয়টা আছে লেটার, এফ এল ওয়াই, 3টা লেটার। এই শব্দগুলোকে, এই বর্ণ কয়টা আছে, 1 2 3টা, নিচে কত প্রকারে সাজানো যায়। তাহলে ফ্লাইকে যদি আমরা সাজাই, তাহলে ফ্লাইকে সাজানো যায় একটা ফ্লাই নিজে, আর একটা এফ ওয়াই এল, আর একটা এলকে সামনে দিয়ে এল এফ ওয়াই, আর একটা এল ওয়াই এফ, আর একটাকে যদি আমি এলকে না সামনে দিয়ে ওয়াইকে সামনে দিই, তাহলে ওয়াই এল এফ, আর একটা ওয়াই এফ এল। তাহলে কয়ভাবে সাজানো যাচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 ভাবে। তাহলে যদি 4টা বর্ণ থাকে, মনে করেন যে ওয়ার্ড একটা বর্ণ WORD, একে কতভাবে সাজানো যায়। আবার ব্যাড একটা বর্ণ, একে কতভাবে সাজানো যায়। দেখেন ব্যাডকে কিন্তু এই ফ্লাইয়ের মতো করেই সাজানো যায়, তাহলে 6 ভাবে সাজানো যাবে। তাহলে ওয়ার্ডকে কতভাবে সাজানো যাবে, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার বের করা। তো আমরা একটা সূত্র জানি যে যেটা দেওয়া থাকবে, যেমন এখানে ফ্লাই 3টা বর্ণ আছে, তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল বের করলেই অ্যান্সার বের হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল চিহ্ন এভাবেও দেওয়া হয় বা এভাবেও দেওয়া হয়, এটাও 3 ফ্যাক্টোরিয়াল, এটাকেও বলি আমরা 3 ফ্যাক্টোরিয়াল। দুইভাবে আমরা দিতে পারি চিহ্নটাকে, এই যে এইভাবে আমরা দিই 3 ফ্যাক্টোরিয়াল, বা এইভাবে আমরা বিস্ময়সূচকের মতো 3 ফ্যাক্টোরিয়াল দিই। তো এই চিহ্ন বা এই চিহ্ন যার সাথে থাকে, সেই সংখ্যাগুলো সেটা থেকে শুরু হয়ে সিরিয়ালি গুণ হয়, এটা হলো ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে এটা। যদি হয় 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, যেহেতু এটা 3টা আছে লেটার, তাহলে 3 2 6, 6 1 6, তার মানে 6 ভাবে সাজানো যায়। এভাবে আপনারা উত্তর করতে পারেন। ঠিক আছে, তবে যদি কোনো বর্ণ ডাবলিং থাকে, তাহলে কিন্তু একটু আলাদা ধরনের হবে। যেমন আমি যদি বলি যে FOOD, ফুডকে কতভাবে সাজানো যায়, এখানে কিন্তু ও 2 বার আছে, সেক্ষেত্রে একটু আলাদা হবে। ওকে, তো ওই ধরনের প্রশ্ন আমি পরবর্তী সময় করে দিব আপনাদেরকে। একসাথে এত কিছু আলোচনা করলে তো লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই না? তো ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি, তো মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো করবেন। দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি। বলা হচ্ছে 41-এ বলা হচ্ছে, ঘড়িতে যখন 6টা বেজে 30 মিনিট, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। তাহলে এরকম ঘড়ির অঙ্ক আমরা কিভাবে করতে পারি, আমরা করতে পারি 11m - 60h ভাগ হচ্ছে কত 2, এই সূত্রটা প্রয়োগ করে। তাহলে বলেন দেখি, এই অঙ্কটাতে আমাদের হচ্ছে ঘন্টা কত 6টা, মিনিট কত 30, তার মানে 11 ইন্টু মিনিটের জায়গায় 30 বসালাম, মাইনাস 60 দিলাম, ইন্টু ঘন্টার জায়গায় 6 বসাই দিলাম, 6 ভাগ কত 2, তাহলে ইকুয়াল 3 11 33, তার মানে 330, মাইনাস 6 6 36, তার মানে 360, ভাগ হলো 2, তাহলে ইকুয়াল 360 আর 330 বিয়োগ করলে কত হবে 30, মানে মাইনাস 30, এখানে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য নয়, ভাগ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি, 15 ডিগ্রি। তার মানে নিঃসন্দেহে সঠিক উত্তর 15 ডিগ্রি। মনে রাখবেন এটা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান চিহ্নের ভিতরে থাকবে এইভাবে, এই জন্য এখানে নেগেটিভ চিহ্ন আসলেও সেটা পজিটিভ হিসেবে আমরা কাউন্ট করব। এবার আমরা দেখতে পাচ্ছি নিচে 42 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা একটু খেয়াল করেন, খুবই সহজ অঙ্ক। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার, মানে স্কোয়ার রুট 10 প্লাস স্কোয়ার রুট 25 প্লাস স্কোয়ার রুট 108 প্লাস স্কোয়ার রুট 154 প্লাস স্কোয়ার রুট 225। তাহলে বলেন তো এই ছোট রুট থেকে যদি আমরা আসি, এটাকে রুট করলে কত হয়, এটাকে রুট করলে হয় আমাদের 15 15 225, তাহলে 15, তাহলে 15 আর 54 154 যোগ করলে কত হয়, 5 4 9 আর 5 4 6 169, 169কে রুট করলে কত হয় 13, এই 13 গিয়ে 108-এর সাথে যোগ, তাহলে 108 আর 13 কত হয়, 13 পর 14 15 16 17 18 19 20 21 121, তাহলে 121কে রুট করলে কত হয় 11, এই 11 এখানে যোগ হয়, তাহলে 25 আর 11 কত 36, ঠিক আছে। 36কে রুট করলে কত হয় 6, তাহলে 10 আর 6 কত 16, 16কে রুট করলে কত হয় 4, তার মানে নিঃসন্দেহে সঠিক উত্তর 4। অঙ্ক যত বড় উত্তর তত ছোট, ঠিক আছে। তো খাতায় লিখে লিখে যদি আপনারা করেন, তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 43 দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে 1 মিটার সমান কত ইঞ্চি। এটা মুখস্থ প্রশ্ন। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে আমি কি বললাম, 1 মিটার মানে 39.37, তার মানে 39.37 ইঞ্চি। এই যে এখানকার বি নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। এবার দেখেন 44 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। এটা একটু বুঝাই দেওয়ার মতো অঙ্ক, আমি একটু বুঝাই দিচ্ছি দেখেন। ওকে, তাহলে বলা হচ্ছে -1 হতে কত বিয়োগ করলে, তার মানে আমি -1 দিলাম, এখান থেকে আমি যদি
কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, এখানে শূন্য হবে। তাহলে আমি যদি 1 বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হবে জানেন? মনে করেন আমি 1 লিখলাম, এখানে +1 বিয়োগ করলে 0 হবে। আপনারা ভাবছেন কিন্তু এটা কিন্তু নয়, কেননা বিয়োগ করা মানে কিন্তু এখানে প্লাস আছে, তাই এখানে মাইনাস দেওয়া। এই জন্য আপনাদের কি হবে যে -1 হতে আমাদের যদি -1 আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল শূন্য হবে। কিভাবে সেটা সম্ভব? তাহলে -1 হতে -1 দিলাম, এবার বিয়োগ যদি করি তাহলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস আছে প্লাস হবে, এইবার কাটা গিয়ে 0 হবে। তাহলে বুঝতে পেরেছেন যে -1 হতে -1 বিয়োগ করলে শূন্য হয়, তার মানে বি নম্বর অপশনটা রাইট। এটা খুবই বেশি আসে এই অঙ্কটা, খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবার 45 আসেন। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে আমরা জানি যে এ ধরনের অঙ্কের ক্ষেত্রে 25 থাকলে 20 উত্তর হয়, তবে তারপরে আমরা গেস করে উত্তর দাগাবো না। যেহেতু বলেছে বৃদ্ধি, তাহলে বলেন তো 100 টাকায় কত বৃদ্ধি পাচ্ছে? 25 টাকা। তাহলে আপনারা করবেন কি, 100 গুণন 25 উপরে লিখবেন আর নিচে লিখবেন 100 যোগ 25, তাহলে আপনাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে উপরে 100 গুণন 25 আর নিচে কত হচ্ছে? 100 আর 25 যোগ করলে 125, তাহলে 5 25 125, 5 দিয়ে যদি 100কে কাটেন 5 20 100, তাহলে 20%। নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে 20%। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। তো আমি একটু উপরের দিকে তুলে দিচ্ছি। 46-এ দেখেন কি বলা হচ্ছে, 9 কোটি সমান কত? 9 কোটি কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, কিভাবে হিসাব করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এটা 9 আর কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7টা শূন্য। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কমা দিতে হয় 3 2 2 এভাবে। তাহলে এটা 9 কোটি। 9 কোটি সমান 9 বিলিয়ন, 9 মিলিয়ন, 90 মিলিয়ন নাকি 90 বিলিয়ন? তাহলে আমরা জানি যে হচ্ছে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। আমরা আগে মিলিয়ন দিয়েই মেলাই। আর 1 বিলিয়ন, আমি যদি বলি 1 বিলিয়ন মানে 100 কোটি, 100 কোটি। তো এখানে তো আর 100 কোটি ছিল না, এখানে মাত্র 9 কোটি ছিল। এই জন্য এটা মিলিয়ন দিয়ে অ্যান্সারটা মেলাতে হবে। তাহলে বলেন তো 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। তাহলে 10 লক্ষ মানে কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে 0 দিলাম, তাহলে 10 0 0 0 0 0। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 10 লাখ হয়ে গেল, এই যে 3 2 2 পর কমা। তাহলে 10 লাখ মানে 10 লিখে মানে 1 লিখে 6টা শূন্য। আর 9 কোটি মানে 9 লিখে সরি, আসলে দীর্ঘক্ষণ কথা বললে একটু প্রবলেম হয়ে যায়। তো দেখেন 9 কোটি মানে হচ্ছে 9 দিয়ে 2টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য, আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 10 লক্ষ। তাহলে আমরা কিভাবে বের করব? যেহেতু বলা হচ্ছে 9 কোটি সমান কত, তাহলে উপরে এটা লিখব, উপরে লিখে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 10 দিয়ে আমরা 2টা শূন্য আর 3টা শূন্য দিয়ে দিলাম। তাহলে 3 শূন্য 3 শূন্য কাটা, 2 শূন্য 2 শূন্য কাটা, আর এই 0 0 কাটা। তাহলে কত হচ্ছে? 90 মিলিয়ন। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 9 কোটি মানে 90 মিলিয়ন। তারপরেও আপনারা একটু মিলাই নেবেন যে উত্তরটা আসলে ভুল হলো কিনা কোথাও। আমি যেহেতু দীর্ঘক্ষণ ধরে অঙ্ক করাচ্ছি, তো সেক্ষেত্রে একটু ভুল হওয়াটা মানে হচ্ছে অসম্ভব কিছু না, কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে। তাহলে এবারে দেখেন কি বলা হচ্ছে, যে 47-এ বলা হচ্ছে 2x² - x - 3। তাহলে আমরা বলতে পারি 2x² - x মাইনাস হচ্ছে 3। এটার উৎপাদক কি হবে? উৎপাদকের সময় কি বলেছি? কমন যায় কিনা? কমন যায় না। এবার প্রথম আর শেষ গুণ করব। তাহলে গুণ করলে 2 আর 3 গুণ করলে -3 × 6x² হবে। এই -6x² কে আমাদের -x মেলাতে হবে। তাহলে আমরা করব কি 3x আর 2x। তাহলে এটার সামনে মাইনাস দিলেই মিল হয়ে যাবে। তাহলে আমরা লিখব 2x² - 3x প্লাস 2x - 3। কেন বসালাম? এই যে দেখেন প্লাস 2x - 3x গুণ করলে 6x² মাইনাস, আর এখানে যোগ বিয়োগ করলে হয় -x। তাহলে ইকুয়াল 2x যদি আমরা কমন নেই থাকে কি x মাইনাস, দেখেন 2x কমন নেওয়া যাচ্ছে না, আমরা বুঝতে পারতেছি। তাহলে 2x কমন যদি নেওয়া না যায় তাহলে কি কমন নিব? তাহলে আমরা x কমন নিব। x কমন নিলে কি থাকে? থাকে 2x - 3। ওকে, প্লাস যদি আমরা 1 কমন নেই কি থাকে? 2x - 3 ইকুয়াল ভিতরে দুইটার মধ্যে একটা আমরা লিখতে পারি। তাহলে 2x - 3 একটা, আর বাইরে কি রয়েছে? x + 1। তাহলে x + 1 একটা আমরা লিখে ফেললাম। তাহলে অ্যান্সার কত? 2x - 3 আর x + 1। তাহলে 2x - 3 x + 1, তার মানে ডি নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এবারে 48টা দেখেন। 48-এ কি বলা হচ্ছে? 1 + 5 + 9 .. .. 81 কত? ওকে, তাহলে আপনারা যদি দেখেন সংখ্যাগুলোর মধ্যে যে কিভাবে সংখ্যাগুলো দেয়া রয়েছে,
তাহলে 1-এর পর 5, 5-এর পরে 9, 9-এর পরে কত হবে? 9 4 13, যেহেতু 4 করে ডিস্টেন্স, তার মানে এখানে সাধারণ অন্তর হচ্ছে d = আমাদের 4। ওকে, আর a মানে প্রথম পদ, a মানে কত? a মানে হচ্ছে 1। নিশ্চয়ই আপনাদের কিছুটা ধারণা আছে। তো এই অঙ্কটা করার জন্য আপনাদের কিন্তু দুটো সূত্র জানার প্রয়োজন পড়বে। দুটো সূত্র কি? n-তম পদ বা শেষ পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d, আর সমষ্টির সূত্র s ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এই দুটো সূত্র আপনাদের জানার প্রয়োজন পড়বে। এটা হচ্ছে সমষ্টি বের করা, আর এটা হচ্ছে কয়টা পদ রয়েছে সেটা বের করা। আর এই n মানে হচ্ছে এখানে পদ সংখ্যা। ঠিক আছে, এই n মানে কি? পদ সংখ্যা, মনে রাখতে হবে। তাহলে এখানে শেষ পদ কত? 81 বসাই দিলাম। 81 ইকুয়াল a কত? a মানে 1, এই যে প্রথমটা 1 বসালাম, প্লাস n কত? n তো বের করতে চাই, n-1। d কত? সাধারণ অন্তর 4, 4 বসালাম। তাহলে 81, এই এক যদি এইদিকে আসে তাহলে বিয়োগ হয়ে 80 হয়ে যাবে, ইকুয়াল তাহলে 4n, 4 একে কত? -4, তাহলে এই 4 এদিকে আসলে 84 হবে, তাহলে 4n = 84, তাহলে n = 4 × 80, 4 × 21 84, তাহলে n এর মান কত? 21। তাহলে মানটা বসাই, তাহলে উপরে 21/2 ইন্টু 2 ইন্টু a, তাহলে 2 ইন্টু এর মান 1, তাহলে 2 একে কত? 2, প্লাস n এর মান কত? 21, 21 থেকে 1 বাদ দিলে কত থাকে? 20, আর d এর মান কত? 4, তাহলে 4 × 80, তাহলে 80 বসাই দিলাম, ইকুয়াল তাহলে কি হবে? উপরে 21, তার নিচে 2 গুণন 80 আর 2 কত? 82, তাহলে যদি কাটাকাটি করি 4 × 2 = 8, 2 একে 2, তাহলে 21 আর 41 যদি আমরা গুণ করি, 21 × 41, তাহলে কত হয়? 21 একে 21, এক ঘর ক্রস, 4 একে 4 আর 4 × 2 = 8, তাহলে 1, 4 2 6 আর 8 861। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি উত্তরটা 861। অনেকটা সময় কিন্তু লেগে গেল অঙ্কটা করতে, এই জন্য আমি বলি যে সহজ কঠিন মিলায়া কিন্তু প্রশ্ন হয়, সব অঙ্কই যে সহজ থাকবে এমনটা কিন্তু না। ওকে, তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই অংশটা আমি একটু এখান থেকে মুছে দিচ্ছি। ঠিক আছে, একটু উপরে তুলে নিচ্ছি। 49 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে। 49-এ বলা হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর, পরিসংখ্যানে হবে এখানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রের গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে মোট 100 জন শিক্ষার্থী, তাদের গড় নম্বর 70। তাহলে আমরা সমষ্টি বের করলে 100 আর 70 গুণ করলে মোট নম্বর হবে 7000। তাহলে 100 জনের মোট নম্বর 7000। এদের মধ্যে 60 জন ছাত্রী। আচ্ছা বলেন তো, 100 জনের মধ্যে যদি 60 জন ছাত্রী হয় তাহলে বাকিগুলো ছাত্র, তার মানে ছাত্র 40 জন আছে। আমরা এটা হিসাব করে রাখলাম, ছাত্র 40 জন আছে। তাহলে বলা হচ্ছে কি, একটু কালো কালার ব্যবহার করছি, যে এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 70। তাহলে 60 জনের গড় নম্বর যদি 75 হয়, সরি আমি 70 বলে ফেলেছি, 75 যদি হয়, তাহলে 60 আর 75 যদি আমরা গুণ করি, তাহলে 5 6 30 এর 0, হাতে কত? 3, 6 7 42 আর 3 43 40 45, তাহলে 4500। তাহলে 100 জনের 7000 আর 60 জনের 4500। তাহলে যদি আমি বিয়োগ করি, তাহলে বাকি 40 জনের সমষ্টি পাওয়া যাবে। তাহলে 7000 থেকে 4500 যদি বাদ দিই, তাহলে 7000 থেকে 4000 বাদ দিলে 3000, আরও 500 যদি বাদ দিই তাহলে 2500। তাহলে 40 জনের সমষ্টি হচ্ছে 2500। তাহলে এবার গড় নম্বর কত? তাহলে 2500কে আমি কত দ্বারা ভাগ করব? 40 দ্বারা, 0 0 কাটা, তাহলে 2 2 4, ওই 2 যদি ভাগ করি 2 দিয়ে, 12 2 24 থাকে 1, কত হবে? 5 2 10। তাহলে 125কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 6 2 12, 2 2 4, 0.5, তার মানে 62.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কত? 62.5, মানে ডি নম্বর অপশনটা রাইট। এবার দেখেন 50-এ যাব আমরা। 50-এ কি বলা হচ্ছে? বলা হচ্ছে a + 1/a = √3 হলে a² + 1/a² এর মান কত? তাহলে a + 1/a এর মান √3, তাহলে আমরা এটা লিখব, দেওয়া আছে a + 1/a = √3। তাহলে এইটার যেহেতু আমাদের মান বের করতে বলেছে, বলেন তো দেখি আমরা কিভাবে মানটা বের করব। আমরা কিন্তু মানটা বের করব, দেখেন এভাবে সূত্র বসাবো, অনুসিদ্ধান্ত a² + 1/a তার উপর হোল স্কয়ার। আমরা লিখলাম, লিখে আমরা কি করব, a + 1/a তার উপর হোল স্কয়ার করব, -2ab দিব। ঠিক আছে, এটা হলো অনুসিদ্ধান্ত a² + b²। তাহলে a + 1/a এর মান কত দেওয়া আছে? √3। তাহলে √3 তার উপরে স্কয়ার, -2 ইন্টু এটা কাটা, তাহলে কত হলো বলেন তো দেখি। আমরা কি করতে পারি তাহলে? তাহলে স্কয়ারের রুট আমরা কেটে দিলাম, কেটে দিয়ে 3 - 2 = অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। তার মানে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ডি নম্বর যে অপশনটা রয়েছে, ডি নম্বরে আমাদের 1 রয়েছে। তো 50টা অনেক লেন্থ, অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে ভিডিওগুলো আপলোড করাও অনেক কঠিন কাজ হবে। তো এই কারণে আমি একটু পার্ট করছি, 50টা অঙ্ক আমি করে দিলাম। এর পরের পার্টেই আপনারা হচ্ছে বাকি 50টা অঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন, এটা যেমন মনোযোগ সহকারে দেখলেন সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমি কিন্তু বলেছি, যেহেতু কথা দিয়েছি, যত সমস্যাই হোক না কেন আমি কিন্তু মোট 1600 প্রশ্ন আপনাদেরকে আপলোড করে দিব।
আর আপনারা যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নম্বরে। আর যদি মডেল টেস্ট পরীক্ষাও দিতে চান, পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন, মডেল টেস্ট এবং লাইভ ক্লাসে আপনারা যদি কোনো হেল্প চান অথবা ম্যাথের কোনো সলিউশন যদি আপনারা চান, তাহলে অবশ্যই মূল কোর্সে আপনাদেরকে আসতে হবে। মূল কোর্স ফি কিন্তু 510 টাকা। কেননা আপনারা যখন বিভিন্ন পরীক্ষাগুলো দিবেন তখন কিন্তু আরেকজনের সাথে আপনি কম্পেয়ার করতে পারতেছেন যে আপনার অবস্থানটা ঠিক কোথায়। এই জন্য কিন্তু মডেল টেস্ট দেওয়া খুব জরুরি। আর এই কারণেই আমরা মডেল টেস্টের ব্যবস্থা রেখেছি, আপনারা যেন নিজেকে যাচাই করতে পারেন। আমাদের হয় কি, আমরা সরাসরি পরীক্ষার হলে গিয়ে মডেল টেস্টগুলো মানে পরীক্ষাটা দিই, কোনো মডেল টেস্ট না দিয়েই। তো শুরুতেই আপনি 100 নম্বরের পরীক্ষার হলে গিয়ে যদি 6 মাস পর একটা পরীক্ষা দেন, তখন হবে কি, আপনার কিন্তু টাইম মেনটেন হবে না, একটু এলোমেলো মনে হবে, আপনি কিন্তু একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে যাবেন। এই জন্য যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত আপনাদের টিকে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। আর এবারে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন পরীক্ষায় টিকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, কেননা ইতিপূর্বের 1 থেকে 15তম পর্যন্ত সকল সনদ বাতিল করা হয়েছে, শুধু থাকলো 16 এবং 17, আর আপনারা 18তম নিবন্ধনধারী। এই কারণে আপনাদের জন্য একটা সমূহ সম্ভাবনা। খুব ভালো করে পড়াশোনা করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরের ভিডিওটা খুব দ্রুতই আপলোড করা হবে, সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে।